আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের অ্যাকাউন্টিং এর একটা স্পেশাল ক্লাস। ইন দ্য মিনটাইম আপনাদের সাজেশনটা আমরা শেয়ার করেছি গ্রুপে। সো সাজেশন বেস সলিউশনটা এখন মোটামুটি গ্রুপে শেয়ার করা যাবে। হয়তো আমার অন্য সাবজেক্টগুলি সাজেশন সিরিয়ালটা কভার করলে হয়তো 1-2 দিন পরে আপনাদের মানডে মানডে সলিউশনটা দিব, যেটা বাংলা এবং ইংরেজি ব্রড কোশ্চেন এবং অন্যান্য পার্টের। অ্যাজ ইউজুয়াল আমাদের প্যাটার্ন অনুযায়ী আমরা ম্যাথের পার্টটা কভার করব, এই 5টা ম্যাথ একটানে শেষ করব। আর ব্রড কোয়েশ্চেন, আমরা যে ব্রড কোয়েশ্চেন গুলি এখানে আপনাদের জন্য সিলেক্ট করেছি, ব্রড কোয়েশ্চেন রেখেছি 11টা ব্রড কোয়েশ্চেন আমরা আলোচনা করব। সবগুলি কোয়েশ্চেন আশা করছি প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো 11টা ব্রড কোয়েশ্চেন, তারপরে ডিফারেন্স রেখেছি 25টা, এগুলি থেকে আসবে অলমোস্ট। তারপরে শর্ট নোট রেখেছি মনে হয় 28টা অলমোস্ট ডান। আর বেশি কিছু পড়তে হবে না। আপনারা জানেন যে শর্ট নোট এবং ডিফারেন্সটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ ইট উইল ক্যারি 30 মার্কস। আর ব্রড কোয়েশ্চেনও আপনাদের কিন্তু গত বছরে 1-2টা প্রশ্ন পুরোপুরি আসছে, আর অন্যান্য কোয়েশ্চেনের সাথে কিন্তু সাবসেট হিসেবে ব্রড কোয়েশ্চেন রাখে। সো ব্রড কোয়েশ্চেনটাও মোটামুটি পড়তে হবে। আমরা হার্ডলি ট্রাই করছি ব্রড কোয়েশ্চেন, যেহেতু ফাইনাল সাজেশন হয়ে গেছে, ব্রড কোয়েশ্চেন, সিঙ্গেল কোয়েশ্চেন এবং ডিফারেন্স মিলিয়ে একটা শিট দেওয়া যায় কিনা, তাহলে আপনাদের একবারে প্রিন্ট করে একবারে পড়তে, মানে পড়াটা ইজিয়ার হবে। বোধ বাংলা ইংলিশ, তবে বাংলা ইংরেজি আলাদা শিট দিব। যারা বাংলা প্রিন্ট করবেন তারা বাংলার মতো করে প্রিন্ট করে পড়বেন, আর যারা ইংরেজিতে পড়তে চান তারা ইংরেজিতে প্রিন্ট করে নেবেন। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের সাজেশন নিয়ে কথা। বাট সাজেশনে যেহেতু যখন আমরা ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তখন আমরা এটা ডিটেইলটা আলোচনা করব। এভরি 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার মধ্যে কিছু প্রশ্ন আছে মাস্ট, এবার পরীক্ষায় আসবে মাস্ট। মানে আমরা পড়ার সময় বলবো, ব্রড কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব, শর্ট নোট সিঙ্গেল কোয়েশ্চেন আলোচনা করার সময় তাদের ইম্পর্টেন্সটা আমরা বলবো। আমরা এখন ম্যাথের পার্টে, আমরা এই জায়গাটাতে ম্যাথে আছি। সো এই ম্যাথটা আমরা আজকে হার্ডলি ট্রাই করব যাতে এটা শেষ করা যায় কিনা। সো আমি ম্যাথে চলে আসলাম। ম্যাথের যদি রিভিউ করি, লাস্ট ক্লাসটা রিভিউ করি, তাহলে আমরা আসলে লাস্ট ক্লাসে যা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে, আমরা অ্যাকাউন্টিং স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলেছিলাম, অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে কথা বলেছিলাম। কোনো সমস্যা? আপনার কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? সাউন্ড সাউন্ড নিয়ে কোনো মানে কোনো ধরনের কম সাউন্ড শোনা যাচ্ছে এরকম মনে হচ্ছে না? যেমন অ্যাজ না ইউজুয়াল না শুনি। স্যার না। नहीं 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 सर স্যার ठीक है। ঠিক আছে। ঠিক আছে। Sound is okay. ওকে, জাস্ট 30 সেকেন্ডস। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে, কিন্তু স্ক্রিনটা আসতেছে না।
আচ্ছা, আপনাদেরকে কতবার আমরা এটা বললাম যে আইডি পাসওয়ার্ড প্রথমবার যারা, আপনারা তো এবার আর কারোরই আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হয় নাই, তাই না? সবাই তো লিংকে জয়েন করতে পেরেছেন। সো জি ভাইয়া। 10-12 জন পড়ে আছে কিউতে, আইডি পাসওয়ার্ড জয়েন করতে পারছে না। পোকাটা করে না কেন? সবুজ ভাই কি জয়েন করতে পেরেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক? আমরা প্রথমে লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেইটা আমরা একটু 5 মিনিটস একটু রিভিউ করব। 5 মিনিটস রিভিউটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ এই 5 মিনিটস রিভিউর উপর ডিপেন্ড করবে আমার পরবর্তী ক্লাসটা কতখানি ফ্রেন্ডলি হচ্ছে, আপনারা কতখানি বুঝতে পারছেন সেটা। গতকালকে আমি যদি ভুল না করি একটা প্রশ্ন পড়িয়েছিলাম যে অ্যাকাউন্টিং কাকে বলে, অ্যাকাউন্টিং এর সাইকেল বা সার্কেলগুলি আলোচনা করো, এরকম একটা প্রশ্ন পড়েছিলাম। সো অ্যাকাউন্টিংকে আমরা মানে বিজনেস ল্যাঙ্গুয়েজ বলেছি, আবার অ্যাকাউন্টিংকে আমরা ইনফরমেশন সিস্টেমে বলি, এবং এটা দুইটা প্রশ্ন আছে কিন্তু আপনারা দেখবেন আপনাদের ব্রড কোয়েশ্চেন আমি দিয়েছি, হোয়াই অ্যাকাউন্টিং ইজ কল্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড হোয়াই ইট ইজ অলসো কল্ড বিজনেস ল্যাঙ্গুয়েজ। কেন অ্যাকাউন্টিংকে বিজনেস ল্যাঙ্গুয়েজ বলা হয় বা ইনফরমেশন সিস্টেম বলা হয়? কারণ অ্যাকাউন্টিং বিভিন্ন রকমের ডেটাকে একত্রিত করে একটা সাজানো গোছানো রিপোর্ট তৈরি করে, এবং সেই সাজানো গোছানো শুধুমাত্র সেই রিপোর্টটা দেখেই আমি কোনো একটা প্রতিষ্ঠানের A to Z সকল হিস্ট্রি খুব সহজে অল্প সময়ে বুঝতে পারি। এই জন্য অ্যাকাউন্টিংকে বলা হয় সিস্টেমেটিক সাবজেক্ট, এবং অ্যাকাউন্টিংকে বলা হয় বিজনেস ল্যাঙ্গুয়েজ, মানে বিজনেসের ভাষা অ্যাকাউন্টিং এর মাধ্যমে বোঝা যায় বলে অ্যাকাউন্টিংকে বিজনেস ল্যাঙ্গুয়েজ বলা হয়। লাস্ট ডেতে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাকাউন্টিং এর সাইকেল হচ্ছে সবকিছু মিলিয়ে 9টা। অ্যাকাউন্টিং এর সাইকেল সবকিছু মিলিয়ে 9টা। কোনো কোনো জায়গায় 8টা দেয়, কোনো কোনো জায়গায় 8টা লেখে, আমরা 9টা দিয়েছি, একটাকে নতুন করে অ্যাড করেছি। প্রথমে আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন, মানে লেনদেন শনাক্ত করা, আইদার এটা কি ইভেন্ট না ট্রানজেকশন, এটা দেখা। তারপরে সেই ডেটাটাকে জার্নালে ট্রান্সফার করা। জার্নালে কিভাবে ট্রান্সফার করবো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, বাট আমরা সেকেন্ড স্টেপটা পড়েছি, জার্নালে ট্রান্সফার করা। জার্নাল থেকে সেটাকে খতিয়ানে ট্রান্সফার করা, খতিয়ান মানে যেটাকে আমরা বলি লেজারে ট্রান্সফার করা। লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার করা। ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিতে ট্রান্সফার করা। অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স রেডি করা। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টটা তৈরি করি, মানে ফাইন্যান্সিয়াল মূল স্টেটমেন্টটা তৈরি হয়। ফাইন্যান্সিয়াল মূল স্টেটমেন্টের পরে যদি আমার কোনো রিভার্সেল থাকে, সেই রিভার্সেলটা আমরা কভার করি, যেটাকে আমরা বলি ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রির পরে, ক্লোজিং এন্ট্রি কভার করার পরে ফাইনাল, তারপরে আবার একটা ট্রায়াল ব্যালেন্স রেডি করি, যেটাকে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স বলা হয়। সো পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স যেটা, সেটা হচ্ছে একদম ফাইনাল স্টেপ। তাহলে প্রথম স্টেপে আমি ট্রানজেকশনটা রেডি করব, যে আইদার এটা ইভেন্ট অর ট্রানজেকশন। তারপরে সেটাকে আমরা জার্নালে কনভার্ট করব, জার্নাল থেকে লেজারে নিব,
জার্নালে নেওয়া মানে কি? জার্নালে নেওয়া মানে হচ্ছে আসলে আমি ওই ট্রানজেকশনটা ডেবিট এবং ক্রেডিট কোন পার্টে যাবে সেটাতে নিব। ডেবিট এবং ক্রেডিটের পার্টটাকে লেজারে নেওয়া মানে সিকোয়েন্স অনুযায়ী ভাগ করব, তারপরে সেটা ট্রায়াল ব্যালেন্স করব। তিনটে জিনিস। এই তিনটে জিনিস করার পরে আমার যদি ওই ডেটাটার মধ্যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে, কম বেশির কোনো ইস্যুস থাকে, সেটা আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে করব। অ্যাডজাস্টিং এন্ট্রি কম বেশি করার পরে সেইটার উপর আবার আরেকটা ট্রায়াল ব্যালেন্স রেডি করবো, অর্থাৎ সকল ইনফরমেশনকে একত্রে উপস্থাপন করবো আবার। তারপরে আমরা ফাইন্যান্সিয়াল ডেটাটা করব, ক্লোজিং এন্ট্রিটা করব, তারপরে আবার ওই ক্লোজিং এন্ট্রির আবার ফাইন্যান্সিয়াল ট্রায়াল ব্যালেন্সটা করব, করে আমার পুরো প্রসেসটা শেষ হবে। এই টোটাল প্রসেসকে আমরা বলি অ্যাকাউন্টিং সাইকেল। নেক্সট আমাদের যে ম্যাথটা থাকবে সেটা হচ্ছে জার্নালাইজ, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স তৈরি করার প্রসেস। সেখানে আমরা প্র্যাকটিক্যালি বুঝবো হাউ জার্নাল, লেজার এন্ড ট্রায়াল ব্যালেন্স উইল বি অ্যাকাউন্টেড। কিভাবে করা হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা আজকের ক্লাসে এই পয়েন্টটা দেখার চেষ্টা করব, লেনদেন শনাক্তকরণ, যে এইটা সত্যিকার অর্থে কোনো ট্রানজেকশন কিনা, যদি সত্যিকার অর্থে ট্রানজেকশন হয় সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। ট্রানজেকশন কি? দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন কি? ট্রানজেকশনটা আমরা বলেছি ইভেন্ট এবং ট্রানজেকশনের মধ্যে পার্থক্য কি আমরা এটা আলোচনা করেছি। ইভেন্ট হচ্ছে যেখানে কোনো ফাইন্যান্সিয়াল চেঞ্জ হবে না, আর যেটা ট্রানজেকশন, ট্রানজেকশন হলে সেখানে ফাইন্যান্সিয়াল চেঞ্জেস ক্রিয়েট হবে। আপনাদের শর্ট নোটের একটা শর্ট নোট আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইভেন্ট এন্ড ট্রানজেকশন। সো একটা শর্ট নোট হয়ে গেছে এখানে। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা জানি অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এই অ্যাসেট, লাইবিলিটি, ওনার্স ইকুইটিকে যদি আমরা সেগ্রিগেট করি তাহলে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটিটাকে আমরা একটু ভাগ করতে পারি। সেইখানটায় আমরা ক্যাপিটালের সাথে রেভিনিউ যোগ করে এক্সপেন্সটা এবং ড্রয়িংটাকে মাইনাস করে আমরা হচ্ছে ফাইনাল রিপোর্টটা দাঁড় করাই। অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। এই যে হেডগুলি আছে সেগুলিকে আমরা একটু ব্যাখ্যা করেছি। অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি বলতে কি বোঝায় এবং এটা কোন কোনটা কোন পাশে থাকে, ইকুয়েশনের বা ওনার সিকিউরিটি কোন পাশে থাকে, এটা নিয়ে আমাদের পরীক্ষায় ম্যাথ আসে। আমরা এগুলো একটু ফান্ডামেন্টালি লাস্ট ক্লাসে বুঝেছিলাম। পরের স্টেপে এসে আমরা অ্যাকাউন্টিং রেকর্ডস কোনটা হবে কোনটা হবে না সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেটা ইভেন্ট হবে সেটা রেকর্ডে আসবে না, যেটা ইভেন্ট হবে না সেটা রেকর্ডে আসবে। অর্থাৎ যেখানে ফাইন্যান্সিয়াল ডেটা চেঞ্জ হবে না সেটা রেকর্ডে আসবে না, যেটা ফাইন্যান্সিয়াল ডেটা চেঞ্জ হবে সেটা রেকর্ডে আসবে এবং সেটাকে আমরা ট্রানজেকশন হিসেবে ট্রিট করব। বাংলা পার্টের সাথে আমরা বাংলা পার্টটা পরে পরে দিয়ে দিয়েছি যাদের জন্য। তারপরে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে যে অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, ইনকাম এবং এক্সপেন্স, এই পাঁচটা উপাদান রিলেটেড গোল্ডেন রুলসটা দেখেছি। এই পাঁচটা উপাদানের মধ্যে ব্যালেন্স শিটটা তৈরি করা হয় কোন কোন উপাদান দিয়ে, ইনকাম স্টেটমেন্টটা তৈরি করা হয় কোন কোন উপাদান দিয়ে, সেটা আমরা দেখার চেষ্টা করেছি। ব্যালেন্স শিটে এসে লাইবিলিটি, অ্যাসেট, ওনার সিকিউরিটি কি কি নামে থাকতে পারে, এডিশনাল কি কি নাম আসতে পারে সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। এক্সপেন্স এবং রেভিনিউ অ্যাজ ওয়েল। এবার আমরা চলে আসছি ম্যাথে। সো যতটুকু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি ততটুকু আমি রিভিউ করেছি 5 মিনিটসে। কারো কোনো প্রবলেম আছে, বুঝতে কোনো অসুবিধা আছে যা আমরা আলোচনা করেছি? এনি কোয়েশ্চেন রিগার্ডিং আওয়ার প্রিভিয়াস ক্লাস অর টুডের নাটশেল ক্লাস? এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নেই, আমরা ক্যারি ফরওয়ার্ড করব। পরীক্ষা ম্যাথ আসে এরকম অনেকগুলি ডেটা দিবে, ডেটা দিয়ে আপনাকে বলবে এই কথাগুলি বলতে পারে, এই সবগুলি কথা বলতে নাও পারে, একটা দুইটা কথা বলবে। প্রথমে বলতে পারে প্রিপেয়ার এ টেবিউলার ট্রানজেকশন ফ্রম অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা 1 নম্বর রিকোয়ারমেন্ট। প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রুভ করতে বলেছে। প্রিপেয়ার কোম্পানি ইনকাম স্টেটমেন্ট, একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে এই ডেটার উপর। প্রিপেয়ার ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট তৈরি করতে বলেছে। প্রিপেয়ার ব্যালেন্স শিট, একটা ব্যালেন্স শিট তৈরি করতে বলেছে। সো আমরা এখানে ব্যালেন্স শিট কিভাবে তৈরি করে সেটা জানবো, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট কিভাবে তৈরি করে সেটা জানবো, ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করে সেটা জানবো, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিভাবে প্রুভ করা হয়। অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে ওই যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, সেটা কিভাবে প্রুভ করবে সেটা জানবো। আর তার আগে ওই ডেটাগুলি তৈরি করার জন্য আমরা টেবিউলার অ্যানালাইসিস করব, যেটাকে ফর্মাল ভাষায় বলা হয় ইকুয়েশন করা। ইকুয়েশন বাংলা অর্থ হচ্ছে সমান। আমরা শার্প 1 আওয়ার ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো। আমাদের ইকুয়েশন মানে সমতা, আমার সমান করব। সো টেবিউলার অ্যানালাইসিস, অনেক সময় টেবিউলার অ্যানালাইসিসটাকে অনেক জায়গায় বলবে মে প্রিপেয়ার এ ইকুয়েশনাল প্র্যাকটিস অথবা এক্সপ্লেন দ্য
অ্যাকাউন্টিং ইকুয়েশন, জাস্ট এই কথাটাকে, যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এক্সপ্লেন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। করোনাকালীনের পর থেকে আমরা মনে হয় কেউ জুম ব্যবহার করি না এরকম কেউ নাই, তারপরেও জুমের ইউটিলাইজেশনে আমরা এখনো এত পিছনে কেন বুঝতে পারছি না। সো পরীক্ষায় এখানে আমাদের ডেটা দেওয়া আছে 15টা। পরীক্ষার সময় আমি এতগুলি ডেটা নিয়ে কাজ করব না, পরীক্ষায় আমাদের ডেটা থাকবে হাইয়েস্ট 10টা, 10টার বেশি কখনো ডেটা থাকবে না। সো এই ডেটাগুলির উপর বেস করে আমি একটা টেবুলার অ্যানালাইসিস, একটা শিট তৈরি করবো। এই শিটটা আমি এখানে তৈরি করেছি। আপনাদের পরীক্ষায় এই শিটটা তো একটু বড় হয়। এই শিটটায় আপনাদের পরীক্ষার খাতায় মানে চাইলে 2টা পেজকে একত্রে তৈরি করতে পারেন, অথবা বাম পেজে মানে উম, উম, একটু বাম থেকে ডানে, অর্থাৎ পেজটা তো আমাদের এরকম থাকে, এটা একটা পেজ আর পরের পেজ এরকম। আপনারা চাইলে এইভাবে এভাবে ঘটন করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা হোয়াইট এভাবে। করে করতে পারবো ভাইয়া? হ্যাঁ, 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 এভাবে করলে হবে, কোনো সমস্যা নেই। সো ইকুয়েশনে আমরা আসলে দেখার চেষ্টা করব যে আমার এই উপরে যে ট্রানজেকশনগুলি আছে সেগুলি কোনোটা ট্রানজেকশন না ইভেন্ট, প্রথমে এটা চেক করব। যদি ট্রানজেকশন হয় তাহলে সেটা কি অ্যাসেটের ঘরে পড়বে, না লাইবিলিটির ঘরে পড়বে, না ওনার সিকিউরিটির ঘরে পড়বে। আমরা একটু আগে জেনে আসছি, যেহেতু সেগ্রিগেশনটা জানি, যে অ্যাসেটটার কয়েকটা ক্লাসিফিকেশন আছে, কয়েক রকমের অ্যাসেট থাকতে পারে, লাইবিলিটিরও কয়েক রকমের লাইবিলিটি থাকতে পারে, ওনার সিকিউরিটিরটাও কয়েক রকমের ওনার সিকিউরিটিতে আসতে পারে। ওনার সিকিউরিটির ক্ষেত্রে জানি আমরা, যদি কোনো কোম্পানির ইনকাম হয় সেটা ওনার সিকিউরিটিতে যোগ হয়, যদি এক্সপেন্স হয় ওনার সিকিউরিটি থেকে বিয়োগ হয়, যদি কোম্পানি কোনো ক্যাপিটাল দেয় তাহলে ওনার সিকিউরিটিতে যোগ হয়, যদি কোম্পানি কোনো ড্রয়িং করে তাহলে ওনার সিকিউরিটি থেকে বিয়োগ হয়। সো আর অ্যাসেটের অনেক সময় অনেকগুলি ক্লাসিফিকেশন থাকে, আমরা দেখার চেষ্টা করব কোন ক্লাসিফিকেশনে কোনটা কিভাবে অ্যাড হয়েছে। দিন শেষে প্রত্যেকটা ট্রানজেকশন, যেটা ইভেন্টের পর আমি মনে করবো যে এটা ট্রানজেকশন, প্রত্যেকটা ট্রানজেকশন অ্যাসেট এবং লাইবিলিটির দুই পাশে সমান হতে হবে। সো অ্যাসেটে যেই ট্রানজেকশনটা থাকবে সেটা লাইবিলিটিতেও সমতা বিরাজ করবে। সো এখানে একটা রুল অফ থাম আসবে, অ্যাসেটে যদি কোনোটা বাড়ে অটোমেটেড লাইবিলিটিতে সেটা বেড়ে যাবে, অ্যাসেটে যদি কোনোটা কমে লাইবিলিটিতেও অটোমেটিক সেটা কমে যাবে। দুইটা কথা, কারণ আমি তো ইকুয়েশন করব, সমতা করতে হবে। 3 নম্বর কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারো প্রবলেম থাকে এই কথাটা আবার আমার রিপিট করবেন। যদি কোনো ট্রানজেকশনের 2টা বা 3টা জিনিস বা যতগুলি ইভেন্ট আছে, যতগুলি ট্রানজেকশন আছে, সব ট্রানজেকশনে যদি অ্যাসেট হয় তাহলে একটা বেড়ে আরেকটা কমে সেটা জিরো হয়ে যাবে। তাহলে আমি 3টা কথা বলেছি, রুল অফ থাম, একদম ইম্পর্টেন্ট। কোন একটা হ্যাঁ, ট্রানজেকশন তিন আমি 2টা নম্বরটা জিনিস, আরেকটু বলবেন? হ্যাঁ 3টেই বলছি আমি। টোটাল আমি 3 রকমে আমি এখানে ডেটাগুলিকে ইনপুট করব। প্রথমত, আমি যদি ডেটাটা অ্যাসেট এবং লাইবিলিটির পার্শ্বে হয়, তাহলে যদি অ্যাসেট বাড়ে তাহলে লাইবিলিটি অত বাড়বে, পজিটিভ। অ্যাসেট কমলে লাইবিলিটিটা কমবে, দুইটা। যদি ট্রানজেকশনের যে ডেটা থাকে সেটা যদি একটা পক্ষে থাকে, শুধু আইদার অ্যাসেটের দিকে অথবা লাইবিলিটির দিকে, যে কোনো একটা পক্ষে থাকে যদি, তাহলে এরা ওই পক্ষে সবসময় নেগেটিভ মানে বিপরীত চিহ্ন দিয়ে ইনক্লুডেড হবে। দুই পক্ষে যেমন থাকলে অ্যাসেট যদি বাড়ে তাহলে লাইবিলিটিও বেড়ে যায়, অ্যাসেট যদি কমে লাইবিলিটি কমে। কিন্তু যদি একই পক্ষে 2টা জিনিস আসে তখন সেই পক্ষে সেটা প্লাস মাইনাস অবস্থায় অবস্থান করে। আমরা এটা ব্যাখ্যা করব, আমি জাস্ট আগে রুল 3টা বলে ম্যাথে গেলে রুল 3টার আবার আমি ইভ্যালুয়েশন করব। সো আমরা যখন ট্রানজেকশন যাব, প্রথমে আমরা দেখব এটা অ্যাসেট, বা প্রথমে আমরা দেখব এটা ট্রানজেকশন না ইভেন্ট। অর্থাৎ ইভেন্ট হলে এটা এখানে আসবে না, আর যদি ট্রানজেকশন হয় তাহলে আসবে। দ্বিতীয়বার আমি দেখে নিব যে সেই ট্রানজেকশনে যে উপাদানটা জড়িত আছে বা যে উপাদানগুলি জড়িত আছে সেগুলি অ্যাসেট না লাইবিলিটি। তারপর আমি আস্তে আস্তে ইনপুট করতে থাকবো, প্যাচের কিছু নাই এবং কঠিনও না। সিরিয়াল নাম্বারটা পরীক্ষার হলে দিতে হয় না, এটা আমি এখন দিয়ে দিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য, এই সিরিয়াল নাম্বারটা যাতে ম্যাচ করে। পরীক্ষার হলে দিতে হবে ট্রানজেকশন ডেট থেকে, কারণ এখানে ট্রানজেকশন ডেট দেওয়া আছে। ট্রানজেকশন ডেট দিয়ে অ্যাসেটের ঘরে অনেকগুলি, অ্যাজ ইউজুয়াল আমরা জানি এরকম ম্যাথে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাই, ইকুইপমেন্ট, প্রিপেইড এক্সপেন্স, এগুলি অ্যাসেট হয়। আরো অ্যাসেট বাড়তে পারে, একটা দুইটা ঘর এডিশনাল থাকলে, ফাঁকা থাকলেও হবে, ডেটা বসালেও কোনো সমস্যা নাই।
লাইবিলিটির ক্ষেত্রে মোস্ট প্রবাবলি অ্যাকাউন্ট পেয়েবল এবং নোট পেয়েবল এই দুইটাই লাইবিলিটি থাকে। আর বাকি যত ইনকাম, এক্সপেন্স, ওনারশিপ, ক্যাপিটাল, তারপরে ড্রয়িং সব আমরা ওনার সিকিউরিটিতে বসাই, ক্যাপিটালের এই জায়গাটাতে বসাই। সকল কিছু এখানে চলে আসবে। সো আমরা এবার মুভ শুরু করব। আপনাদের একটু কপারেশন লাগবে। প্রথম একটা ডেটা আমি একটু নিজে বলে দিব, ব্যাখ্যা করব, তারপরে আপনারা একটু রেসপন্স করবেন। প্রশ্নটাতে আসলে বলার চেষ্টা করেছে কি, মিস্টার জ্যাক ওপেন এ কম্পিউটার সার্ভিসিং ফার্ম হোয়ার হি নেমস দ্য কম্পিউটার হোম। জ্যাক একটা অফিস, কম্পিউটার সার্ভিসিং এর একটা অফিস ওপেন করেছে এবং সেখানে সে ওই কম্পিউটার দোকানটার নাম দিয়েছে দ্য কম্পিউটার হোম। সো একটু মনের ভিতরে বিট করান যে ইউ আর জ্যাক অ্যান্ড ইউ আর ওয়ার্কিং ইন কম্পিউটার হোম, এবং আপনি হচ্ছেন সেটার মালিক। আপনি আপনার মধ্যে এটাকে এক্সপোজ করার, তাহলে আপনার পরের অংশটুকু বুঝতে সুবিধা হবে। নভেম্বর 2, 2020 সালে শুরু হলো। মিস্টার জ্যাক ইন, স্যার, সাউন্ডটা অনেক কম আসতেছে। এখন ঠিক আছে? সাউন্ড কম আসছে ভাই, একটু সাউন্ডটা একটু যদি বাড়াই দিতেন তাহলে তো ভালো হতো। সাউন্ড তো ঠিক আছে, আমরা পাচ্ছি ঠিক মতো। ঠিক আছে ভাইয়া। সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক থাকার কথা মানে হিসাব অনুযায়ী ইন্ডিকেটর না, বলছে ঠিক আছে। সাউন্ড ইজ ওকে। সাউন্ড সাউন্ড ঠিক আছে। ঠিক আছে, ওকে সাউন্ড ঠিক আছে? ওকে ওকে সাউন্ড ঠিক আছে তো? আপনার সাউন্ডটা চেক ওকে। ভাইয়া। আপনার সাউন্ডে আমরা একটু কম শুনি। ওকে, উই আর মুভিং। সো নভেম্বর 2, 2020-এ মিস্টার জ্যাক ইনভেস্ট টাকা 2 লাখ ক্যাশ ইন দ্য বিজনেস অ্যান্ড দ্য ফলোইং ট্রানজেকশন আর মেড ডিউরিং নভেম্বর অ্যান্ড আদার। তাহলে নভেম্বরের 2 তারিখে জ্যাক সাহেব 2 লাখ টাকা তার ওই যে দ্য কম্পিউটার হোমে দিয়েছে এবং টাকাটা ক্যাশ আকারে দিয়েছে। তাহলে আপনি প্রথমে আমাকে বলেন, এটা কি ইভেন্ট না ট্রানজেকশন? কেউ কি বলতে পারবেন এটা কি ইভেন্ট না ট্রানজেকশন? 2 তারিখের এই ইভেন্টটার জন্য যে 2 লাখ টাকা ক্যাশ দিয়েছে, দ্য কম্পিউটার হোম হচ্ছে এন্টিটি। সো কম্পিউটার হোমে এই যে মিস্টার Action জ্যাক হবে তো। এটি হ্যাঁ, ইনভেস্টমেন্ট। ট্রানজাকশন। ট্রানজেকশন মানে দ্য কম্পিউটার হোম হচ্ছে কম্পিউটার সার্ভিসিং সেন্টারটা, যেটার মালিক হচ্ছে মিস্টার জ্যাক। কম্পিউটার হোমে মিস্টার জ্যাক, আমরা কম্পিউটার হোম নিয়ে আলোচনা করব কারণ কম্পিউটার হোম হচ্ছে আমার প্রতিষ্ঠান। কম্পিউটার হোমে মিস্টার জ্যাক 2 লাখ টাকা ক্যাশ ড্রয়ারে নিয়ে দিয়ে আসছে। ড্রয়ারের মধ্যে এখন দ্য কম্পিউটার হোমের ড্রয়ারে 2 লাখ টাকা আছে। আগের দিন কোনো টাকা ছিল না, পরের দিন তার ড্রয়ারে 2 লাখ টাকা আছে। এখন কম্পিউটার হোমকে যদি বলি, ভাই আপনি কত টাকার মালিক আজকে, গত টাকা কালকে কত টাকা ছিলেন, আজকে কত, তা কম্পিউটার হোম বলবে আমি গতকালকে 1 টাকারও মালিক ছিলাম না, বাট আজকে আমার 2 লাখ টাকা আমার কাছে আছে। সো প্রথমত আমরা বলেছি যদি কোনোটা ট্রানজেকশন হয় সেটা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটাকে চেঞ্জ করবে। তাহলে দ্য কম্পিউটার হোমের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি 2 তারিখে চেঞ্জ হয়েছে? হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন। অবশ্যই চেঞ্জ হয়েছে। ভাইয়া। অবশ্যই চেঞ্জ হয়েছে। তাহলে আমরা প্রথম ডিসিশন নিলাম যে এটা ট্রানজেকশন, ইভেন্ট না। সো ট্রানজেকশন যদি হয় তারপরে আমরা যাব যে এটা অ্যাসেট না লাইবিলিটি না ওনার সিকিউরিটি, সেই ঘরে ফেলানোর কথা চিন্তা ভাবনা করব। এই যে 2 লাখ টাকার সাথে কেউ কোনো প্রশ্ন করেছেন? মানে বলতে চাচ্ছিলাম যে এটা ওনার সিকিউরিটি হবে, ওইটাই বলতে চাচ্ছিলাম। ও ওকে কারেক্ট না? ওকে ওকে, ফাইন ফাইন। আচ্ছা, এই 2 লাখ টাকা আমি ইনভেস্ট করব। এই 2 লাখ টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে আমার যেটা স্টেপ দেখছি সেটা হচ্ছে এই 2 লাখ টাকা দিয়েছে মিস্টার জ্যাক এবং এটা ক্যাশ। তো আমার আসলে এই ক্যাশ ওয়ার্ডটা এখানে ইম্পর্টেন্ট এবং মিস্টার জ্যাক ইনভেস্ট কথাটা ইম্পর্টেন্ট। আমরা জানি প্রত্যেকটা ট্রানজেকশন 2টা ওয়েতে হবে। হ্যাঁ, 2টা ওয়েতে হবে। সো এখানে 2টা ট্রানজেকশন হয়েছে। একটা ক্যাশ আকারে 2 লাখ টাকা তাদের অফিসে যোগ হয়েছে, আর ইনভেস্টমেন্ট আকারে 2 লাখ টাকা যোগ হয়েছে। তাহলে ক্যাশ যদি, ক্যাশ হচ্ছে একটা এলিমেন্টস, ইনভেস্টমেন্ট হচ্ছে একটা ইনভেস্ট।
ক্যাশ কোনো প্রতিষ্ঠানের কি অ্যাসেট, লাইবিলিটি না ওনার সিকিউরিটি? ক্যাশ Asset, অ্যাসেট। cash assets, no? ওকে, ক্যাশ অ্যাসেট। লাইবিলিটি। ক্যাশ কি অ্যাসেট না লাইবিলিটি না ওনার সিকিউরিটি? অ্যাসেট। আর ইনভেস্টমেন্ট, মালিক যদি ইনভেস্টমেন্ট করে তাহলে সেটা আমরা কোন ঘরে ফেলি, সেটাকে কি বলি, কোন ঘরে যায় সেটা? মালিকের ইনভেস্টমেন্ট মানে অ্যাসেট, লাইবিলিটি না ওনার সিকিউরিটি? Security. ওনার সিকিউরিটি। মালিকের ইনভেস্টটা কমপ্লিটলি ওনার সিকিউরিটিতে যাবে। সো 2 লাখ টাকা যখন দা কম্পিউটার হোমে ঢুকেছে, ক্যাশ 2 লাখ টাকা বাড়বে, আর ইনভেস্টমেন্ট আকারে ওনার সিকিউরিটিও 2 লাখ টাকা বাড়বে, কারণ মালিকেও তো কোম্পানির কাছ থেকে 2 লাখ টাকা পাবে, কারণ ওনার সিকিউরিটি কিন্তু একটা দায়। কোম্পানি যখন 2 লাখ টাকা দিয়ে, মানে মিস্টার জ্যাক যখন 2 লাখ টাকা কোম্পানিতে দিয়েছে, তখন কোম্পানি বলবে যে এই 2 লাখ টাকা মিস্টার জ্যাক আমাদের মালিক আমাদের কাছ থেকে পাবে। কিন্তু মালিক পেলে সেটাকে আমরা লাইবিলিটি বলি না, সেটাকে আমরা ওনার সিকিউরিটি বলি। বাট ওনার সিকিউরিটি ইজ ইনডাইরেক্টলি অ্যান লাইবিলিটি। লাইবিলিটি। ওকে, সো এই ট্রানজেকশনটায় আমার 2টা ইভেন্ট কমপ্লিট হয়েছে, ক্যাশ বেড়েছে 2 লাখ, আর ইনভেস্টমেন্ট আকারে ওনার সিকিউরিটি বাড়বে 2 লাখ। ওকে, তাহলে ক্যাশ বাড়লে ক্যাশটা পজিটিভ হবে, প্লাস হবে, এই যে ক্যাশ প্লাস। তাহলে অ্যাসেটের দিকে এটা একটা, আর বাকি 2 লাখ হচ্ছে ইনভেস্টমেন্ট, মালিকের টাকা, মালিকের ইনভেস্টমেন্ট ওনার সিকিউরিটিকে আমরা ক্যাপিটালের ঘরে রাখি, ক্যাপিটালও 2 লাখ বাড়বে। আমরা যে 3টা ফর্মুলা বলেছি সেই 3টা ফর্মুলার মধ্যে প্রথম ফর্মুলা ছিল অ্যাসেট যদি বাড়ে, অন্য উপাদানটা লাইবিলিটিতে পড়ে, তাহলে সেটাও বাড়বে। সো যেহেতু 2 লাখের এগেনস্টে কন্ট্রা এন্ট্রিটা লাইবিলিটিতে পড়েছে, দ্যাটস ওয়াই সেটাও বেড়েছে। যদি কোনো কারণে অ্যাসেট কমতো, কন্ট্রা লাইবিলিটিটা যদি লাইবিলিটি মানে কন্ট্রা এন্ট্রিটা যদি লাইবিলিটিতে পড়তো, তাহলে লাইবিলিটিকেও আমি কমিয়ে দিতাম। বাট এই কন্ট্রা অংশটুকু যদি লাইবিলিটির এখানে থেকে অ্যাসেটের অন্য কোনো ঘরে পড়তো, তাহলে এইটা যদি বাড়তো ওইটা অটোমেটেড কমে যেত। এই কথাটা আমি লাস্ট কথাটা বলেছি যে প্রত্যেকটা ট্রানজেকশনেই তো কন্ট্রা এন্ট্রি থাকবে। দুইটা কন্ট্রা এন্ট্রি যদি অ্যাসেটের সাইডে হবে, তাহলে এরা একটা প্লাস একটা মাইনাস হবে। দুইটাই যদি লাইবিলিটির সাইডে হয়, তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে। বাট কন্ট্রা এন্ট্রি দুইটাই যদি আলাদা আলাদা পাশে হয়, তাহলে একদিক যদি বাড়ে অন্যদিকেও বাড়বে, একদিক যদি কমে অন্যদিকেও কমে। সো প্রথম ট্রানজেকশনটা ক্যাশ আকারে 2 লাখ বেড়েছে, ক্যাপিটাল আকারে 2 লাখ বেড়েছে। এদিকে আমরা একটা রিমার্কস দিয়েছি, এটা ইনভেস্টমেন্ট আকারে রিমার্কস। 2 তারিখের ট্রানজেকশন শেষ, এবার 3 তারিখের ট্রানজেকশন। 3 তারিখে প্রতিষ্ঠান তো মাত্র শুরু করেছে কম্পিউটার হোম। পারচেস, পারচেস মানে বাই করা, কিনা। অফিস ইকুইপমেন্ট মানে ধরেন চেয়ার, টেবিল, স্টেপলার, তারপরে হচ্ছে কম্পিউটার অ্যান্ড আদার থিংস, লাইট, ফ্যান ইত্যাদি ইত্যাদি আমরা কিনেছি। অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, লাইট, ফ্যান, তারপরে টেবিল চেয়ার। টেবিল চেয়ার ফার্নিচারে যাবে না, হয়তো ধরেন স্টেপলার, তারপরে সিজার, তারপরে হচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যায় না। সাউন্ড তো ঠিক আছে। সাউন্ড তো ক্লিয়ার আচ্ছা, আছে, আমরা আমরা তো তো শুরু শুনতে থেকে পাচ্ছি। সাউন্ড ভাই, ক্লিয়ার ভাইয়া, পাচ্ছি। আমরা তো শুনতে আমাকে পাচ্ছি। প্রবলেম কিনা ওটা যদি ট্রাই দেখতো, আর নাহলে লগ আউট মানে লিভ করে আবার একটু দেখ বুঝে যাবে। কবিতা, আপনি আচ্ছা, একটু না লিভ না করে একটু দেখবেন। ভাই, আমি হ্যাঁ, বলছিলাম যে আমার মনে হচ্ছে যে আমরা অনেকেই এখানে মাইক্রোফোন আনমিউট করা, হ্যাঁ, এবং মাল্টিপল জায়গা থেকে একই সঙ্গে সাউন্ড আসার কারণে এই নয়েজটা ক্রিয়েট হচ্ছে এবং সাউন্ড আমরা ক্লিয়ারলি পাচ্ছি না। আমরা যদি কাইন্ডলি মাইক্রোফোন সবাই মিউট রাখি, আমার মনে হয় আমরা খুব ক্লিয়ারলি কথা শুনতে পাবো। রাইট। আর অমিত ভাই একদম কারেক্ট কথা বলেছেন। আর যদি কখনো আপনাদের অ্যান্সার দেওয়ার দরকার হয়, আপনার অ্যান্সার দিবেন, সাথে সাথে রেসপন্সিবিলিটি নিয়ে অ্যান্সার শেষ হলে আবার মিউট করে নেবেন, মানে যাতে আমি মিউটটা করতে না হয়। সো 3 তারিখে আমি কিছু মানে অফিস ইকুইপমেন্ট কিনেছি, সেইটা কিনেছি 70,000 টাকা দিয়ে, এবং সেটা ক্যাশ টাকা দিয়ে। সো অ্যাগেইন ওই যে 2 লাখ টাকা দিয়েছে 2 তারিখে, সেই টাকাটা দিয়ে 70,000 টাকা দিয়ে আমি অফিস ইকুইপমেন্ট কিনেছি। আমি অফিস ইকুইপমেন্ট ধরলাম কিছুই না, একটা ল্যাপটপ কিনেছি। সিম্পল করে নেই, তাহলে আমাদের জন্য একটু সোজা হবে। তাহলে আমি এখন এখন ঘটনাটা আসলে কি হয়েছে? ঘটনাটা হয়েছে 3 তারিখে এসে আমার 2টা ট্রানজেকশন হয়েছে। একটা হচ্ছে ক্যাশের একটা ট্রানজেকশন আছে, এটা ডেফিনেটলি ট্রানজেকশনে তিনি আমার কোনো সন্দেহ নাই, কারণ 70,000 যাওয়া আসার একটা খেলা ক্রিয়েট হয়েছে এখানে। সো আমি একটা অফিস ইকুইপমেন্ট কিনেছি, আমি এটার নাম দিলাম ল্যাপটপ,
আমি একটা ল্যাপটপ কিনেছি, এটার এগেনস্টে আমি 70,000 টাকা দিয়ে দিয়েছি। তাহলে এখানে আমার দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে অফিস ইকুইপমেন্ট বা ল্যাপটপ, যেটা আমার অ্যাসেট, ক্যাশও তো অ্যাসেট। তাহলে দুইটা ইভেন্টই অ্যাসেট। আমরা বলেছিলাম ফর্মুলা নাম্বার 3 কাজ করবে, দুইটা ট্রানজেকশনে যদি একই দিকে হয় তাহলে ওই দিকেই ওরা প্লাস মাইনাস হিসেবে অবস্থান করবে। দুইটা যদি উল্টা পাশে থাকে তাহলে একটা বাড়লে অন্যটাও বাড়বে, একটা কমলে অন্যটা বাড়বে। বাট দুইটা যদি একই সাইডে ট্রানজেকশন হয় তাহলে একটা বাড়লে অবশ্যই আরেকটা কমবে। সো অফিস ইকুইপমেন্ট আমার একটা অ্যাসেট, এতে আমার কোনো সন্দেহ নাই, কারণ ল্যাপটপ কিনেছি, এটা আমার অ্যাসেট। আমার কাছ থেকে ক্যাশ চলে গেছে, কথাটা শুনেই বোঝা যাচ্ছে, মানে আমার ড্রয়ার থেকে 2 লাখ টাকা থেকে 70,000 নাই এখন। সো আমার ক্যাশে এখন কত টাকা আছে? 1,30,000 টাকা আছে। তার মানে ক্যাশটা আমার কমেছে। এই কথাটা কি, এই আবহাওয়াটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এনি কনফিউশন যে ক্যাশটা কমে গেছে, এই কথাটা বুঝি নাই আমি? কেউ আছেন? না, কোনো কনফিউশন নাই। নাই। আর অন্যদিকে ল্যাপটপ নামক একটা অ্যাসেট আমার এখানে অ্যাড হয়েছে, তার মানে অ্যাসেটের পরিমাণটা বেড়েছে, এতে তো কোনো সন্দেহ নাই। সো আমরা যেটা বলেছি যে একই পক্ষে দুইটা হলে প্লাস মাইনাস হবে। সো প্লাস মাইনাসের ইস্যুটা, একটা ক্ষেত্রে পরিবর্তন আরেকটা ক্ষেত্রে একটু। জি জি, আর আমার একটা ক্যাশ টাকা দিয়ে আমি আরেকটা অ্যাসেট কিনেছি, মানে আমার দুইটাই অ্যাসেট যেহেতু, তাহলে আমার একটা যেটা ক্যাশ ছিল অ্যাসেট, ওই অ্যাসেটের বিনিময়ে আমি আরেকটা মানে অ্যাসেট পেয়েছি, যেরকম আমি একটা ল্যাপটপ পাইছি, যেহেতু এটা আমার একটা asset। হুম, আর আমার কাছে যেহেতু ক্যাশ টাকা ছিল, ওটাও আমার একটা অ্যাসেট ছিল, কিন্তু এটা আমার ওই মানে কি বলে এটাকে, মানে ল্যাপটপের জন্য এটা আমি ওই কমে কি গেছে যে আমার কাছ থেকে। সম্পদ কেনার ক্ষেত্রে এটা আমি ব্যয় করে ফেলছি। ওকে, সো আমি বলার চেষ্টা করছি, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, এটাই আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো আমি বলার চেষ্টা করছি যে 70,000 ক্যাশ মাইনাস হয়েছে এবং ইকুইপমেন্ট 70,000 প্লাস হয়েছে, দুইটাই অ্যাসেট। এটা যেহেতু মাইনাস হয়েছে, এইটা প্লাস হয়েছে। তবে পরীক্ষায় বা আপনি কখনো ম্যাথ করার সময় নিজের মতো করে প্লাস মাইনাস ধরা যাবে না। ট্রানজেকশন আপনাকে বলবে কোনটা কমছে কোনটা বাড়ছে, আপনি সেই অনুযায়ী মাইনাস প্লাস করবেন। যদি আপনি এই ট্রানজেকশনের রিদমটা ধরতে পারেন তাহলে ম্যাথটা একদম সোজা। সো 3 তারিখ ট্রানজেকশন নিয়ে আমার কোনো কনফিউশন নাই। এটা আমি রিমার্কস ইকুইপমেন্ট বাই করেছি এই জন্য লিখেছি। রিম্যাক্সটা হুবহু হইতে এমন কোনো কথা নাই, আপনি আপনার মতো করে একটা কথা লিখে দিলেই হবে। সো 3 তারিখে ট্রানজেকশন শেষ। 4 তারিখে গ্র্যাজুয়ালি আমরা একটু একটু করে মানে হার্ডে যাব। 4 তারিখ পারচেস সাপ্লাইজ ফর 20,000 ফ্রম একমি সাপ্লাই কোম্পানিজ অন অ্যাকাউন্ট, মানে ক্যাশে কিনি নেই। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকি, মানে যেটা আমি বাকিতে কিনি সেটা অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় অন অ্যাকাউন্ট। তাহলে আমি এবার দোকানে 20,000 টাকার সাপ্লাইজ কিনেছি। সাপ্লাইজ মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা সেল করি সেই প্রোডাক্ট রিলেটেড আনুষঙ্গিক জিনিসপত্র। ধরেন আমার তো মোবাইলে কম্পিউটারের দোকান, সো কম্পিউটারের দোকানের জন্য এটাকে কি জানি বলে, ওই যে কম্পিউটারের কিবোর্ড ঠিক করার এক্সেসরিজ জন্য এক্সেসরিজ এক্সেসরিজ এক্সেসরিজ, রাইট, ফর্মাল ওয়েতে এক্সেসরিজ বলতে পারি। আমি এক্সেসরিজ কিনেছি 20,000 টাকা। সো ডেফিনেটলি এক্সেসরিজ আমার অ্যাসেট। এক্সেসরিজের মধ্যে একটা এক্সেসরিজের নাম আমি বলি তাতাল। একটা এক্সেসরিজ আছে, আপনারা কেউ দেখেছেন, মোবাইলের দোকানে পাওয়া যায়, কম্পিউটারের দোকানে পাওয়া যায়। চিকন তারগুলিকে জোড়া লাগানোর জন্য, হিট দেওয়ার জন্য একটা মেশিন আছে, এটাকে তাতাল বলে ওরা। জি জি। সো তাতাল আমার কিন্তু একটা অ্যাসেট। আমি বলার চেষ্টা করছি এই সাপ্লাইজ নামক উপাদানটা আমার অ্যাসেট। আমি এই 20,000 টাকার মাল কিনেছি কার কাছ থেকে? একমি সাপ্লাই কোম্পানির কাছ থেকে, পরিচিত কোম্পানি, অথবা দেখেছে আমি নতুন বিজনেস দিয়েছি, ও বললো যে পরে আমার কাছ থেকে মাল নিয়ে প্রথম মালটা আমি আপনাকে বাকিতে দিলাম, পরে আস্তে আস্তে আপনি আর টাকা পরিশোধ করেন। নতুন দোকান, টাকা পয়সা আসে না নাই বুঝি নাই, তারপরও আমি উদার মানুষ, ধরেন একমি সাপ্লাই কোম্পানি খুবই উদার মানুষ, নতুন একটা দোকানদারকে 20,000 টাকার মাল বাকিতে দিয়েছে। তাহলে দ্য কম্পিউটার হোমের এখন স্ট্যাটাস কি দাঁড়ালো? কম্পিউটার হোমের স্ট্যাটাস দাঁড়ালো তার 20,000 টাকা সমমূল্যের তাতাল অন্যান্য অ্যাক্সেসরিজ তার প্রতিষ্ঠানে ঢুকলো, মানে সাপ্লাইস নামক অ্যাসেটটা বাড়লো, এটা প্লাস। কিন্তু সে তো এই 20,000 টাকা ঋণী হয়ে গেল। আমরা জানি কোনো কোম্পানির কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনে ধারে যদি কিনেন তাহলে সেই ধরনের ঋণকে আমরা বলি অ্যাকাউন্ট পেয়েবল।
তার মানে আপনার ঋণ বেড়েছে। অ্যাকাউন্ট পেয়েবল ঋণ তো বেড়েছে, কারণ আপনার ধরেন আগে কোনো ঋণ ছিল না, এখন 20,000 টাকা জিনিস কেনার পরে আপনাকে যদি বলি ভাই আপনার কোনো ঋণ আছে, বলবেন যে হ্যাঁ ঋণ আছে 20,000 টাকা একমি সাপ্লাই কোম্পানির কাছে। তার মানে আপনার ঋণ বেড়েছে। সো এইখানে দুইটা উপাদান, একটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল আর একটা হচ্ছে সাপ্লাই। অ্যাকাউন্ট পেয়েবলটা অ্যাসেট, সরি, সাপ্লাইটা হচ্ছে অ্যাসেট আর অ্যাকাউন্ট পেয়েবলটা হচ্ছে লাইবিলিটি। সাপ্লাই ঢুকেছে, সো সাপ্লাই প্লাসের ঘরে যাবে, আর অ্যাকাউন্ট পেয়েবল বেড়েছে, সো সেটাও প্লাসের দিকে বাড়বে। আমরা জানি যে দুইটা পক্ষে যদি থাকে তাহলে দুই দিকে, এইদিকে যদি বাড়ে তাহলে এইদিকে বাড়বে। এই যে দেখেন সাপ্লাই, 4 তারিখে সাপ্লাইটা প্লাস, আর সাথে সাথে অ্যাকাউন্ট পেয়েবলটাও প্লাস, ঋণটাও আমার বেড়েছে। যুক্তি আমাকে বলবে বাড়া, আপনি যদি অ্যাসেটের কন্ট্রাটা অন্যদিকে পড়লে সেটাকে অটোমেটেড বাড়িয়ে দেন, হয়ে যাবে। যুক্তি দিয়ে বুঝলে কোনো সমস্যা নাই, যুক্তি না দিয়ে বুঝলে কিন্তু পুরো এলোমেলো হয়ে যাবে। এই এন্টিটাইনিং কারো কোনো সমস্যা আছে এই সাপ্লাই এবং অন অ্যাকাউন্টের ইস্যুটা নিয়ে? কারো কোনো সমস্যা আছে? নো ভাইয়া। 5 তারিখ এই ট্রানজাকশনে কি আমি কোনো রিমার্কে কোনো ইউজ করতে পারবো না, কোনো ওয়ার্ড? যেমন আপ- আমি অন অ্যাকাউন্টে সাপ্লাইজ ক্রয় করছি, পার্সেস সাপ্লাইজ অন ক্রেডিট, এটা দিলে হয় না এটা রিমার্কে? লিখলে সবচেয়ে ভালো হয়, এটা লিখলে সবচেয়ে ভালো হয়, লিখে দিলে সবচেয়ে ভালো, কোনো সমস্যা নেই। রিমার্কস কি ম্যান্ডেটরি এটা পাশে লিখতেই হবে? রিমার্কস ম্যান্ডেটরি লিখতে হবে, এটার জন্য অনেক সময় 1 মার্কস কম দিয়ে দেয়, কিন্তু রিমার্কসটা কোন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এটা ম্যান্ডেটরি না, আপনার ল্যাঙ্গুয়েজে লিখলে হলো। ইভেন একটা ওয়ার্ড দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে মানে আইডিওলজিটা হচ্ছে এটা ফিল আপ করা থাকবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, আমাদেরকে কি এই যে এইভাবে আপনি যেভাবে দিয়েছেন ওইভাবে কি ওই ছকটার ভিতরে সাজাতে হবে? আপনি হ্যাঁ এরকম একটা ছক নিজে করে নেবেন, করে ছকের ভিতরে এভাবে এভাবে সংখ্যা বসায় বসায় যাবেন। এটা ছকটা আর হাতে করলে হবে অথবা স্কেল দিয়ে করে নেবেন, কোনো সমস্যা নাই। বেশি আর ঘর হবে এদিকে হোক। এটাতে মার্কস কত ভাইয়া? এইটাতে 10। এটা নাকি মানে প্রত্যেকটা কারেক্ট হলে 10 আর দুই একটা ভুল হলে কি কিছু কেটে দিবে এরকম কিছু, নাকি পুরো 0 দিয়ে দিবে? এটা একটু পরে বলি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই তারপরে এটা আমরা একটু যাচ্ছি, ভাই এটা তারপরে একটু কাইন্ডলি রিপিট করতে বলেছিলাম, নেটওয়ার্ক ইস্যু ছিল তো, বুঝতে পারিনি। এরকম ম্যাথ? এটা একটা ম্যাথ থাকবে মানে এরকম ডেটা কয়টা দিবে? আমি বলতে চাচ্ছি ভাই, এরকম বড় ম্যাথ কয়টা থাকবে? এরকম বড় ম্যাথ আপনাদের টোটাল পরীক্ষায় 3 থেকে 4টা থাকবে। ভাইয়া ঘরগুলি আমি কি দেখে বুঝবো যে অ্যাকাউন্ট পেয়েবল, তারপরে ইকুইপমেন্ট অ্যাসেট, বা মানে আরেকটা যেটা ইয়া থাকে, মানে আমি তো অঙ্ক করার আগেই ঘরটা আর্ট করতে হবে, কিভাবে ওকে, বুঝবো যে কোনো সমস্যা নাই। আপনি যদি অ্যাসেটের ঘরে, আপনার তো মোটামুটি একটা ধারণা একসঙ্গে? থাকবে 5-6টা ঘর থাকবে। কোনো কারণে আপনি ধরেন এদিকে আরেকটা ঘর বাড়ি আরো 2টা ঘর করে রাখছেন, এখানে কোনো ডেটা বসে নাই, কোনো সমস্যা নেই, ফাঁকা থাকবে। এটা কোনো ইস্যুস নাই, যতগুলি ঘর আছে ততগুলি ঘরে লিখতে হবে। আপনি তো 3 নম্বর ডেটা পর্যন্ত ইকুইপমেন্ট পেয়েছেন, সেটা এখানে লিখেছেন। আপনি কিন্তু এখনো প্রিপেড ইন্স্যুরেন্স পান নাই, অ্যাকাউন্ট রিসিভেবল পান নাই। বাট যখন আপনি ম্যাথ প্র্যাকটিস করতে থাকবেন তখন দেখবেন যে এই ঘরগুলি অ্যাজ ইউজুয়ালি আসে। সো এইদিকে যেমন 1 2 3 4 5, এই 5টা নিয়ে নেবেন আপনি। এইদিকে 1টা 2টা 3টা ঘর অটোমেটেড নিয়ে নেবেন, 8টা ঘর রাখবেন। এইদিকে একটু জায়গা বাড়ায় রাখবেন যে যদি কোনোটা নতুন অ্যাড হয় তাহলে আমি ভাইয়া এই ম্যাথটাকে কি বলে? এই ম্যাথটাকে বলা হয় ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন, ওকে থ্যাঙ্কস। তাহলে পরীক্ষার হলে কি আমরা ঘরগুলি প্রথমে বুঝে ফেলবো যে এই ঘরগুলি হবে, মানে আর্ট করব না আগে একটু ইয়া করে, মানে আইডেন্টিফাই করে তারপর আর্ট করব, মানে এইটা ইয়াটা টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি ঘরগুলি করার পরে ঘর ফাঁকা থাকে কোনো সমস্যা নাই। ঘর যদি ফাঁকা থাকে যে আপনি অ্যাসেটের দিকে 10টা ঘর করেছেন, আসলে ডেটা বসেছে 5টায়, আর গুলিতে বসে নাই, ফাঁকা থাকবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ট্রানজাকশন গুলোর জাবেদা করলেই তো মনে হয় ঘর পাওয়া যাবে, কোন ঘরগুলো আসবে। এখন এইটা ডিপেন্ড করে আপনি যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে কমপ্লিটলি। আপনি কোনভাবে করলে আপনার টেকনিক্যালি ভালো হবে সেভাবে আপনি করবেন। এটা একদম আপনার নিজের চয়েস। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে কয়েকবার পাচ্ছি। বলেছি জি, যে আমি 3 তারিখেরটা নেটওয়ার্ক ইস্যুতে বুঝতে পারিনি, কাইন্ডলি যদি একটু বলেন আবার। 3 তারিখের ট্রানজেকশনটা হয়েছে যে আমরা পারচেস অফিস ইকুইপমেন্ট অফ টাকা 70,000 ক্যাশ। আমরা অফিসের কিছু ইকুইপমেন্ট, আমরা ইকুইপমেন্টের নাম দিয়েছি ল্যাপটপ। আমি একটা ল্যাপটপ কিনেছি 70,000 টাকা দিয়ে। সো ল্যাপটপ হচ্ছে অফিস ইকুইপমেন্ট নামক অ্যাসেট, এটা বেড়েছে। একটা অ্যাসেট যে একটা ল্যাপটপ অ্যাড হয়েছে, এটা বেড়েছে। না সো বস, সরি,
বস 3 তারিখ না 4 তারিখটা সাপ্লাইজ 3 তারিখটা বুঝেছি, সরি। আচ্ছা, 4 তারিখে আমরা 5 তারিখ। বলেছি 4 তারিখে আমরা বলেছি যে আমরা অফিসের কিছু সাপ্লাইজ জিনিসপত্র, র ম্যাটেরিয়ালস বা অ্যাক্সেসরিজ কিনেছি 20,000 টাকা দিয়ে। কার কাছ থেকে কিনেছি? একমি সাপ্লাই কোম্পানির কাছ থেকে কিনেছি, এবং এটা আমি কিনেছি বাকিতে, মানে একমি কোম্পানি আমাকে বাকি দিয়েছে এই 20,000 টাকা। তাহলে 20,000 টাকার অ্যাক্সেসরিজ সাপ্লাই নাম দিয়ে অ্যাসেট হয়ে আমার প্রতিষ্ঠানে অ্যাড হয়েছে, বেড়েছে। সো সাপ্লাই নামক অ্যাসেট 20,000 টাকা আমি অ্যাড করেছি। অন্য এন্ট্রিটা যেটা হয়েছে সেটা হচ্ছে এটা আসলে আমি ধারে কিনেছি, তার মানে আমার দ্য কম্পিউটার হোম 20,000 টাকা এখন ঋণ। কার কাছে? দ্য একমি সাপ্লাই কোম্পানির কাছ থেকে। সো যদি কোনো কোম্পানির আগে যেখানে ঋণ ছিল না, এখন 20,000 টাকা নতুন ঋণ হয়েছে, তার মানে ঋণের পরিমাণ বেড়েছে। কোনো কোম্পানি, কোনো এন্টিটির কাছে যদি আমি ঋণী থাকি, তাহলে সেটাকে আমরা বলি অ্যাকাউন্ট পেয়েবল। সো আমার 20,000 টাকা অ্যাকাউন্ট পেয়েবল বেড়েছে কোম্পানির। এজন্য অ্যাকাউন্ট পেয়েবলের ঘরে আমি এই 20,000 টাকা প্লাস করেছি। যদি আমি এটা এত যুক্তিতর্ক না দিয়ে অ্যাসেটের ঘরে 20,000 প্লাস করার পরে আমি দেখলাম এটা অ্যাকাউন্ট পেয়েবলে, চোখ বন্ধ করে এটাও প্লাস দিয়ে দিল, হয়ে যেত। কারণ আমরা জানি যদি কন্ট্রা উল্টা পাশে দুইটা ডেটা পড়ে, এক পাশে দুইটাই সমধর্মী চিহ্ন হয়, একটা বাড়লে অন্যটা বাড়ে, একটা কমলে অন্যটা কমে। বাট এক পক্ষে দুইটা হলে বাড়া কমাটা একই পক্ষে থাকে, তখন বেড়ে কমে সেটা জিরো হয়ে যায়। 4 শেষ, এখন আমরা যাব 5। কোম্পানি রিসিভ 22,000 টাকা ফ্রম কাস্টমার ফর প্রোগ্রামিং সার্ভিস ইট হ্যাজ প্রোভাইডেড। বাহ, ভালো তো। আপনি 22,000 টাকা আপনার কোনো একটা মানে কোম্পানির কাছ থেকে বা কারো ল্যাপটপ ঠিক করে দিয়েছেন, তার কাছ থেকে 22,000 টাকা আপনি পেয়েছেন। এখানে একটা হিন্টস রাখতে হবে, 22,000 টাকা কি আপনি সার্ভিস না দিয়ে পেয়েছেন, না সার্ভিসের পরে পেয়েছেন, আগে পরে কিনা। কারণ আনআর্ন সার্ভিস রেভিনিউ বলতে একটা কথা আছে, আমরা দেখে আসছিলাম গত ক্লাসে। তো সেটা দেখবো যে 22,000 কি আমার আনআর্ন, মানে এখনো কাজ করি নাই অ্যাডভান্স পেয়ে গেছি, না কাজ করেছি তারপরে আমি পেয়েছি। কোম্পানি রিসিভ 22,000 টাকা ফ্রম কাস্টমার ফর প্রোগ্রামিং সার্ভিসেস ইট হ্যাজ প্রোভাইডেড। সার্ভিস দিয়ে দেওয়ার পরে 22,000 টাকা দিয়েছে। সো আনআর্ন না, সার্ভিস দিয়েছি আমি। সো এই 22,000 টাকা আমার প্রতিষ্ঠানের জন্য, প্রথমত যদি অন অ্যাকাউন্টের কোনো কথা লেখা না থাকে তাহলে সেটা ক্যাশ হয়ে যাবে। মানে ক্যাশটা অনেক সময় লেখা থাকতে পারে, নাও লেখা থাকতে পারে, আর বাকি হলে সবসময় অন অ্যাকাউন্ট কথাটা লেখা থাকবে। এই 22,000 টাকা ক্যাশ আকারে আমার প্রতিষ্ঠানে ঢুকেছে। সো একটা এন্ট্রি হবে ক্যাশ। ক্যাশ কি 22,000 বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে। ক্যাশ ইনক্রিজ। সো ক্যাশে 22,000 টাকা ইনক্রিজ হবে, এই যে এইটুকু দেখিয়েছি। আরেকটা এন্ট্রি হচ্ছে 22,000 টাকা আপনার কোম্পানির কি? ক্যাপিটাল। ক্যাপিটাল। এটা যদি অ্যাডভান্স নিয়ে থাকে তাহলে এটা লাইবিলিটি হবে। অ্যাডভান্স নিয়ে থাকলে না, এটা তো রিসিভেবল, এটা তো রিসিভেবল ছিল, রিসিভেবল। রেভিনিউ। এটা সার্ভিস না, রেভিনিউ। ভাইয়া আমি তো সার্ভিসটা দেওয়ার পরে এই টাকাটা পেয়েছি, তাইলে তো তার এটা মানে আমার রিসিভেবল, এটা উপার্জন হয়েছে। রিসিভেবল। হুম, ইনকাম হবে। আমি যদি এটাকে আমার ইনকাম বলি, কারো কোনো আপত্তি আছে? No. না, আপত্তি নেই, আচ্ছা, এটা তো ইনকামই, অবশ্যই রিসিভেবল তো একটা ইনকামই। ওকে, তাহলে এটা আমার ইনকাম। তবে এইটার সাথে কিন্তু আগের কোনো সম্পর্ক নাই যে আগে বাকি ছিল পরে টাকা দিয়েছি। যদি এরকম হতো তাহলে সে বলে দিত। আমি সিম্পল একটা সার্ভিস এটা দিয়েছি, রিসিভেবল আসবে না। সেটার এগেনস্টে তিনি আমাকে 22,000 টাকা দিয়েছেন। ক্যাশ 22,000 বেড়েছে, ক্যাশের দিকে আমি 22,000 অ্যাড করেছি। এখন হুম। আমি আইডেন্টিফাই করলাম যে এই 22,000 টাকা আমার ইনকাম। এবার আমার প্রশ্ন, ইনকাম হলে সেটা আমি কোন ঘরে বসাই? ওনার সিকিউরিটি, ওনার ওনার সিকিউরিটি। সিকিউরিটি বাড়বে। ওনার সিকিউরিটি। আচ্ছা, ক্যাপিটাল কথাটা আর ইনকাম ক্যাপিটালের ঘরে বাড়বে, ডেফিনেটলি ক্যাপিটালের ঘরে বাড়বে। ওনার সিকিউরিটির পরের স্টেপটা হচ্ছে ক্যাপিটাল। কোম্পানির মালিক যে টাকাটা দেয় বা মালিকের যে ফান্ড থাকে সেটাকে টোটাল ক্যাপিটাল বলা হয়। সো ওনার সিকিউরিটি
এই ওনার সিকিউরিটির মানটা হচ্ছে ক্যাপিটাল দিয়ে আমরা প্রকাশ করি। আর এখানে যেহেতু ইনকাম আমরা জানি ক্যাপিটালের যোগ হবে, মানে ওনার সিকিউরিটিতে যোগ হবে। দ্যাটস ওয়াই দেখেন এখানে আমি 22,000 টাকা যোগ করেছি এবং আমার এটা ইনকাম। সবাই কি বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে? এনি কনফিউশন? এখানে আমার একটা প্রবলেম, এটা হচ্ছে যে মানে সার্ভিস রেভিনিউ আকারে ওনার সিকিউরিটির পাশে কোনো ঘর হলো না কেন, মানে এটা আলাদা ঘর করা হলো নাকি? আলাদা ঘর করা হলো না, কারণ হচ্ছে আমরা যখন আগে আলোচনা করে আসছিলাম, আমরা যখন ফর্মুলা পড়ে আসছিলাম, তখন আপনাকে ওনার সিকিউরিটি করানো হয়েছে। একটা জায়গার মধ্যে আমরা এই যে এই ফর্মুলাটা পড়ে আসছিলাম, আমরা বলেছিলাম যে অ্যাসেট লাইবিলিটির পরে ওনার সিকিউরিটিটাকে আমরা এতটুকু অংশে ভাগ করতে পারি। কিভাবে? ক্যাপিটাল, ক্যাপিটালের রেভিনিউ সাথে যত রেভিনিউ আসবে সেটা যোগ করব, যত এক্সপেন্স আসবে সেটা বিয়োগ করব, মালিক যদি কোনো টাকা উইথড্র করে সেটা মাইনাস করব। ড্রয়িং। এই সবটুকু জিনিসকে একত্রে বলা হয় ওনার সিকিউরিটি। দ্যাটস ওয়াই ক্যাপিটাল শুরুতে যে 2 লাখ টাকা দিয়েছে সেটা ক্যাপিটাল আকারে যোগ করেছি, এখন রেভিনিউ যোগ করব, এরপরে ট্রানজেকশন কোনো জায়গায় এক্সপেন্স আসলে সেটা মাইনাস করবো এই ঘর থেকেই, মালিক যদি কোনো টাকা উইথড্র করে সেটাও এই ঘর থেকে মাইনাস করবো। এই ফর্মুলার বলে। ঠিক আছে? জি জি ভাই, ঠিক আছে ভাই, আমি আসলে ফার্স্ট মিস্টেক করছি তো না কোনো সমস্যা নেই, কোনো ভিডিওটা সমস্যা দেখবেন, নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, বাট ভালো কোয়েশ্চেন এটা, হ্যাঁ ভালো কোয়েশ্চেন। ভাইয়া ফার্স্ট ক্লাসটা কি রেকর্ডিং করা আছে? জি। ইভেন গ্রুপও দেওয়া আছে আপা। ওকে, আমরা পরের ট্রানজেকশনে যাচ্ছি। ডেট নাম্বার November 6। কোম্পানি রিসিভস। এখন দেখেন আপনি যদি ম্যাথটা বুঝে থাকেন এখন কিন্তু ইউ ফিল ইন্টারেস্ট যে না ম্যাথটা তো নট ব্যাড, যদি আমি সিকোয়েন্স বুঝে যেতে পারি তাহলে অত কঠিন ম্যাথ না। 6 তারিখে কোম্পানি রিসিভস এ বিল ফর 5,000 টাকা ফ্রম দ্য ডেইলি নিউজ পেপার বিল। 6 তারিখে এসে কোম্পানি 5,000 টাকার একটা নিউজ পেপার বিল পেয়েছে, মানে তারা তাদের কোম্পানিতে ধরেন 20টা নিউজ পেপার রাখতো বিভিন্ন অফিসে, তাদের তারা বিল দিয়েছে। কয় তারিখে বিল দিয়েছে? ধরেন 29 তারিখে। 6 তারিখে সে একটা বিল পেয়েছে যে কোম্পানি 5,000 টাকার একটা বিল পেয়েছে। এই 5,000 টাকার একটা বিল পেয়েছে, সুতরাং এটা নগদ টাকা পায় নাই। নিউজ পেপার কোম্পানি আপনাকে দিয়েছে যে যে স্যার আপনার এই গত মাসের বিল হচ্ছে 5,000। 5,000। ওকে, এবার আপনার কাছে এটা ট্রিটমেন্টটা কি হবে? প্রথমত এই যে 5,000 টাকা আপনি এখনো দেন নাই, বিলটা আপনার হাতে, আপনি এটা দিতে হবে। যদি দেন তাহলে এটা আপনার কি হবে? ইনকাম বিলস না পেবল। এক্সপেন্স? বিলস পেবল। এক্সপেন্সার ক্যাশ কমে যাবে, আর অ্যাকাউন্টস পেয়েবল কি পেমেন্ট করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা একটু বলে আসি, যদি এই 5,000 টাকা আপনি তো আপনার কাছে যখন বিল আসে, আপনার কাছে যখন বিল দেয়, তখন আপনার ওই বিলের ট্রিটমেন্ট আপনার মাথায় কিভাবে কাজ করে? বিল দিছে তার মানে এই টাকাটা আমাকে দিতে হবে, তাই না? জি। আমাকে এই বিলটা, ক্রেডিট কার্ডের কথাই বলেন না কেন, ক্রেডিট কার্ডের বিল আসছে আপনার কাছে, এটা মানে কি? ক্রেডিট কার্ডের বিল মানে হচ্ছে লাইবিলিটি। আপনাকে দিতে হবে। এটা হচ্ছে আপনার লাইবিলিটি। সাফা তুমি লাইটটা অফ করে দিয়ে গেলা কেন? এটা হচ্ছে আপনার লাইবিলিটি, তাই না? এটা হচ্ছে আপনার লাইবিলিটি। সো আপনার লাইবিলিটি, পার্সোনাল যদি কোনো লাইবিলিটি হয় তার মানে এটাকে সুন্দর ভাষায় আমরা বলি এক্সপেন্স। আপনার এক্সপেন্স, তাই না? আপনার ব্যয়। এক্সপেন্স যদি হয় তার মানে আপনার আসলে এই 5,000 টাকা আপনি এখনো দেন নাই, বাট এই 5,000 টাকা আপনার নতুন করে ব্যয় সৃষ্টি করবে। অ্যাকাউন্টিং এর 2টা ফর্মুলা আছে। একটা ফর্মুলাকে বলা হয় ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, আরেকটা অ্যাকাউন্টিং মেথোডোলজি আছে যেটাকে বলা হয় অ্যাক্রুড বেস অফ অ্যাকাউন্টিং। ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং মানে হচ্ছে সবসময় ক্যাশে লেনদেন হবে, আর অ্যাক্রুড বেস অফ অ্যাকাউন্টিং হচ্ছে আমার ট্রানজেকশন যেই মাসে হবে, যদি টাকা আয় ব্যয় হোক বা না হোক, যদি ট্রানজেকশনটা ওই মাসে হয়ে যায় তাহলে ওই ট্রানজেকশনের হিসাবটা ওই মাসেই অ্যাড করে দিতে হবে। সো আমার এখানে যে 5,000 টাকা আমি কিন্তু এখনো দেই নাই, বাট বিলটা তো আমি আজকে পেয়েছি, আজকে তো আমার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে। সো আমি এখনো টাকাটা না দিলেও আমি যদি বিল পাই তার মানে আমি অলরেডি পেপার কিন্তু 1 মাস নিয়েছি, দ্যাটস ওয়াই আমি বিলটা পেয়েছি। সো আপনাকে বিলটা আজকে আপনার অ্যাকাউন্টে
দ্য কম্পিউটার হোমে সেটেল করে যেতে হবে। তাহলে সেটেল করতে গেলে আপনি কিভাবে সেটেল করবেন? সেটেল করতে গেলে আপনি প্রথমত চিন্তা করবেন এই 5,000 টাকা আমার আসলে খরচ বাড়বে। সো এই 5,000 টাকা আপনার আসলে খরচ বাড়াবে। 6 তারিখে ট্রানজেকশনে যদি যাই, এই 5,000 টাকা আপনার খরচ বাড়াবে। সো 5,000 টাকা খরচ, এক্সপেন্স বাড়বে। যে কোম্পানিটা আপনাকে বিদ্যুৎ বিল দিয়েছে সেই কোম্পানিটার কাছে যদি বলি যে ডেইলি নিউজ পেপার কোম্পানির কাছে যদি বলি, আচ্ছা আপনি দা কম্পিউটার হোমের কাছে কি কোনো টাকা পান? ও বলবে যে হ্যাঁ টাকা পাই। কত টাকা? 5,000 টাকা। এবার কম্পিউটার হোমকে যদি বলি যে ভাই আপনি কি কোনো ঋণ আছেন? কম্পিউটার হোম বলবে যে হ্যাঁ ঋণ আছি 5,000 টাকা। কার কাছে? নিউজ পেপার কোম্পানির কাছে। ও আমাকে বিল দিয়ে গেছে, আমি এখনো তাকে টাকাটা দেই নাই। সো আমি আসলে এই যে 5,000 টাকা আমার এক্সপেন্স বাড়াচ্ছে, সেই টাকাটা আসলে আমার একটা ঋণও বাড়াচ্ছে। তাহলে ঋণ বাড়লে সেটাকে আমরা বলি অ্যাকাউন্ট পেয়েবল বাড়বে। আর নিউজ পেপার বিল যেটা যদি আমি এটা খরচ করি তাহলে সেটা এক্সপেন্স আকারে আমার কাছ থেকে চলে যাবে। এখন কথা আছে যে আমি যখন এক্সপেন্স করব, যখন দেখাবো যে আমি এই 5,000 টাকা দিয়ে দিব, হ্যাঁ, তাহলে এই 5,000 টাকা আমার কাছ থেকে চলে যাবে। 5,000 টাকা একদিকে আমার কাছ থেকে চলে যাবে। যদি 5,000ই আমার কাছ থেকে চলে যায় তাহলে অ্যাকাউন্ট পেয়েবলের ট্রিটমেন্টটা কি হবে? অ্যাকাউন্ট পেয়েবলের ট্রিটমেন্টটা কি হবে? আমি যখন বিলটা পেয়েছি তখন আমি অ্যাকাউন্টে দেখাবো যে আমার দায় বেড়েছে 5,000, সাথে সাথে আমার এক্সপেন্স বেড়েছে 5,000। তাহলে এক্সপেন্স যেটা আমি যদি আমার এক্সপেন্স যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে এক্সপেন্সটা মাইনাস হবে। আর অ্যাকাউন্ট পেয়েবল যেহেতু আমার বেড়েছে, অ্যাকাউন্ট পেয়েবলটা প্লাস হবে। দুইটাই লায়াবিলিটি একই সাইডে থাকার কারণে দুইটাই প্লাস মাইনাস হয়ে এন্ট্রিটা ক্লোজ হবে। ভাই এই এই ট্রানজেকশনের আপনার জার্নাল কি হবে ভাইয়া? কি জার্নাল? মানে এই ট্রানজেকশনের জার্নালটা কি হবে একটু বলবেন? জার্নাল? জার্নাল আমি জানি না তো জার্নাল কি জিনিস। জার্নাল আমরা নেক্সট যাবে তো। ক্লাসে আলোচনা করব, যখন তখন সেখানে বলবো। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, এবার আসি 9 তারিখে। কোম্পানি প্রোভাইডস 70,500 অফ প্রোগ্রামিং সার্ভিসেস ফর কাস্টমার। কোম্পানি এই দ্য কম্পিউটার হোম একটা সার্ভিস দিয়েছে, 17,500 টাকা কম্পিউটার ঠিক করে দিয়েছে, 17,500 টাকা বিল। সেই বিলের মধ্যে কাস্টমার ক্যাশ টাকা দিয়েছে 7,500, অ্যান্ড ফর ভাইয়া কাস্টমার। এই একটু ইন্টারাপ্ট করি, এই 5,000 টাকা আমার একটা কি বিলস পেয়েবলে বসবে, আরেকটা কোথায় বসবে? আমার তো এটা এক্সপেন্স থেকে যাবে, এক্সপেন্স কমে আমার এক্সপেন্সে যাবে এটা। এই যে এক্সপেন্স, এই যে ক্যাশ এক্সপেন্সে মাইনাস বসে। হবে 5,000। হ্যাঁ, না ক্যাশ এখনো মাইনাস হবে না, বিকজ ক্যাশ তো আমি দেই নাই, এটা তো আমি বিলটা মাত্র পেয়েছি। এজন্য আমি এটা তাহলে এক্সপেন্স আমার মাইনাস করব 5,000। আর ভাই ওই পাশ মানে একটা হলো আমার বিলস পেয়েবলে যাবে 5,000, তাহলে আরেকটা হলো যে ক্যাপিটাল থেকে কি আমি মাইনাস করে দিব, এক্সপেন্স তো ক্যাপিটালের পার্ট। মাইনাস মানে ও, বুঝতে পারছি। ওকে ওকে ভাই। 9 তারিখে এসে 17,500 টাকার আমি একটা ইনকাম করেছি, এটা আমার একটা বিল ইনকাম হয়েছে। তার মধ্যে 7,500 টাকা ও আমাকে ক্যাশ দিয়েছে, বাকি 10,000 বলছে পরে দিবে। ব্যালেন্স অফ এত উইল বি বিল্ট ইন অ্যাকাউন্ট, পরে দিবে। এবার আপনারা বলেন এই যে 17,500 টাকা আমার কি? আমি একটা সার্ভিস দিয়েছি, সেইটার এগেনস্টে আমি 17,500 টাকা পেয়েছি। তাহলে প্রথমত 17,500 আমার কি? এটা কি আমার অ্যাসেট, নাকি এটা আমার ইনকাম, নাকি এটা আমার এক্সপেন্স, নাকি এটা আমার অ্যাকাউন্ট পেয়েবল, নাকি আমার অ্যাকাউন্ট রিসিভেবল, নাকি এই 17,500 আমার কি? 17,500 কি? কেউ একজন তিনটা 7,500 ক্যাশে যাবে আর 17,500 হচ্ছে প্রিপেইড ইনকাম। 17,500টা আমি বলার চেষ্টা করছি, আমি তিনটা কম্পিউটার ঠিক করেছি, আমি সিঙ্গেল সেন্টেন্স জিজ্ঞেস করেছি 17,500 টাকাটা আমার কি? আপনি তিনটা কম্পিউটার ঠিক করে দিয়েছেন। এটা ইনকাম, রেভিনিউ ইনকাম এটা। ইনকাম আমি ইনকাম শুধু ক্যাপিটাল ইনকাম ওয়ার্ডটা শুনতে চাচ্ছি, আমি শুধু ইনকাম ওয়ার্ডটা শুনতে চাচ্ছি যে এটা ইনকাম। ইনকাম, এটা ইনকাম। ওকে, এতটুকুর মধ্যে আমি থাকি, প্রথমে এটা শেষ করি যে এটা ইনকাম। 17,500 ইনকাম। সো 17,500 যেহেতু ইনকাম, যেহেতু আমার ইনকাম বাড়লে আমি ওনার সিকিউরিটির ঘরে প্লাস করি, তাহলে আমি 17,500
এইখানে প্লাস করব, এই যে প্লাস করেছি, একটা এন্ট্রি শেষ হলো। এই 17,500 আমার ইনকাম বেড়েছে। এবার ফার্দার এন্ট্রিটা আমি যদি এইদিকে অ্যাসেটের দিকে বসাই তাহলে এটা প্লাস করব, এটার সাথে প্লাস যাবে। যদি এইদিকে থাকে তাহলে এটা মাইনাস হবে। ও কি করেছে, এই 17,500-র মধ্যে আমাকে 7,500 টাকা ক্যাশ দিয়েছে। তার মানে ক্যাশ 7,500 টাকা বাড়বে, 7,500 টাকা ক্যাশ বেড়েছে। ভাই তো এ- এখানে ভুল হচ্ছে ভাই, 17,500 তো ভাই এক্সপেন্স। এক্সপেন্স 17,500, 7,500 হচ্ছে আমাদের ক্যাশ দিছে, আর বাকি 10,000 টাকা বিল হিসেবে বাকি বাকি আছে আমাদের কোম্পানির। 17,500 টাকা আমাদের এক্সপেন্স। না, কেন এক্সপেন্স? এটা তো আমাদের ইনকাম। ইনকামটাকে দুই ভাবে আসছে, একটা হচ্ছে ক্যাশে দিচ্ছে, আর একটা হচ্ছে পরে দেবে, বাকিতে দেবে। রিসিভেবল, অ্যাকাউন্ট তাহলে রিসিভেবলে দিবে। ক্যাশে মাইনাস হয়েছে এটা 17,500। ক্যাশে না যে না, কেন আর মাইনাস? বাকিতে যে 17,500 আমাদের ইনকাম। আগে এটা এটা ক্লিয়ার করেন, 17,500 আমাদের ইনকাম, স্যার এটা বলার চেষ্টা করেন। হ্যাঁ, এটা আমাদের ক্যাপিটালটাকে বাড়াবে, বা টাকাটা আমার আমার কোম্পানিতে আমি সার্ভিস দিচ্ছি, আমি 17,500 টাকা পাবো, আমি বেতন পাবো 17,500 টাকা, আমার ইনকাম এটা। ইয়েস, ভাইয়া হয়তো এই যে লাল কালারটা দেখে 17,500, আমি তো আপনাদেরকে একটু প্রেসার দিব, সেম ডিজিট রেখেছি তো এই জন্য মনে করছে যে এটা মনে হয় না, এটা আমার পরের ট্রানজ্যাকশনের হিসাব। আমরা এখন এটা দেখছি, 17,500 টাকা আমার রেভিনিউ। সো এটা আমার ক্যাপিটালে 17,500 টাকা প্লাস হবে। এই 17,500 টাকা যেহেতু আমি সার্ভিস দিয়েছি, উনি টাকাটা আমাকে দুইটা ভাগে দিবে, দুইভাবে কমিটমেন্ট করেছে। একটা 7,500 নগদ টাকা ছিল, এটা দিয়ে দিয়েছে। সো 7,500 আমার ক্যাশ বাড়বে। আর বাকি 10,000 বলছে যে ভাই এটা আমি পরে আপনাকে দিব। তাহলে আমি ওই কোম্পানির যাদেরকে সার্ভিস দিয়েছি তাদের কাছে 10,000 টাকা পাও না। সো যেই 10,000 টাকা পাও না সেটা হয় অ্যাকাউন্ট রিসিভেবলে বসে। এই অ্যাকাউন্ট রিসিভেবলে আমি 10,000 বসিয়েছি। তার মানে দুইটা ইকুয়াল হয়েছে। লাইবিলিটির দিকে 17,500 প্লাস হয়েছে, তার মানে অ্যাসেটের দিকেও দুইটা, যে দুইটা বসবে সেই দুইটা প্লাস হবে, এই জন্য এটাও প্লাস হয়েছে, এটাও প্লাস হয়েছে। পরের এন্ট্রি, নভেম্বর 10, কোম্পানি পেইড রেন্ট এক্সপেন্স, এবার আসছে, এবার পে করছে। সো এবার মাইনাস হবে, রেন্ট এক্সপেন্স ক্লিয়ার করে বলে দিয়েছে। কোম্পানি পেইড রেন্ট এক্সপেন্স ইন ক্যাশ 6,000, স্যালারি অফ এমপ্লয়ি 9,000, ইউটিলিটি এক্সপেন্স 2,500। মানে সব কোম্পানি এই দিন বসছে, সব দিয়ে দিবে। কোম্পানি টোটাল রেন্ট এক্সপেন্স দিয়েছে 6,000, এটা খরচ, এক্সপেন্স বেড়েছে। স্যালারি, স্যালারিজ অফ এমপ্লয়ি 9,000, সো এইটাও তার এক্সপেন্স। ইউটিলিটি এক্সপেন্স 2,500, এইটাও তার এক্সপেন্স। তাহলে টোটাল এক্সপেন্স হচ্ছে 6,000, 9,000, 15,000, 2,000 যোগ করলে 17,500 কোম্পানির এক্সপেন্স। কোম্পানির কাছ থেকে ফান্ডটা চলে গেছে। সো যদি কোম্পানির কাছ থেকে ফান্ডটা যায় তাহলে সেটা ক্যাপিটাল থেকে মাইনাস করে দিতে হবে। আমি ক্যাপিটাল থেকে মাইনাস করে দিচ্ছি। আর এই টাকাটা তো সব নগদ, আমি ক্যাশে দিয়েছি যেহেতু অন্য কোনো ইন্টিমেশন নেই, দ্যাটস ওয়াই ক্যাশ থেকেও এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে। সো রুল অফ থাম্ব খুব সিম্পল, একই একটা কথা উল্টা পাশে থাকলে একই রকম ঘটনা ঘটবে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। একই পক্ষ হলে রিভার্স ঘটনা হয়ে সেখানে সেটা জিরো হয়ে যাবে। সো আমরা এবার পরের ট্রানজেকশনে যাচ্ছি। নভেম্বর 11, কোম্পানি পেইড টাকা 5,000 ডেইলি নিউজ পেপার বিল ইন ক্যাশ। ওই যে ওইটা তার মাথায় যেটা আসছিল সেটা এখন সে ক্যাশ আকারে দিয়ে দিয়েছে। তাহলে 11 তারিখের ট্রানজেকশনটা আসলে 6 তারিখের ট্রানজেকশনের ঋণটা পরিশোধ করবে। আলটিমেটলি সে পরিশোধ করেছে ক্যাশ, তার মানে ক্যাশ চলে গেছে 5,000, ক্যাশ মাইনাস হবে 5,000, মাইনাস হলো 5,000। এই ক্যাশটা দিলে বুকে আসলে তার কি হলো, বুকে তার যে আগে যে আমাদের 5,000 কমে গেল। টাকার ঋণ বেড়েছিল সেই ঋণটা এখন জিরো হয়ে যাবে। 5,000, এই ঋণটা জিরো হয়ে গেল। ঠিক আছে, কারণ সে আগে যখন ঋণ করেছে তখন সে এক্সপেন্সের সাথে সেটা দেখিয়েছে, এখন তার এই ঋণটা আলটিমেটলি জিরো হয়ে গেল। 12 তারিখ, রিসিভ টাকা 3,000 ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিল্ড ফর সার্ভিস, সিরিয়াল নাম্বার 6। ওই যে মানে এই ম্যাথ করার সময় কিন্তু একটু মানে লিগ্যাসি মেনটেন করতে হবে, মানে পিছনের দিকে আমি আসলে কোনো ঋণের টাকা আছে কিনা বা ধারে পাওনা আছে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা যিনি একটু আগে আমরা কথা বলার সময় বলেছিলাম যে এক বন্ধু তো বলেছিল যে 10,000 টাকা পরে দিবে, সে
ওই 10,000 টাকার মধ্যে আমাকে এখন 3,000 টাকা দিয়ে দিয়েছে। ওই 10,000 টাকার যেটা আমি ধারে পাওনা ছিলাম, সে আমাকে 3,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে আমি 3,000 টাকা ক্যাশ পেয়েছি। তাহলে ক্যাশ বাড়বে না কমবে? ক্যাশ 3,000 টাকা বাড়বে। ওকে, ক্যাশ ক্যাশ বাড়লো 3,000 টাকা। এটার সাথের এন্ট্রিটা কোথায় হবে? ক্যাপিটালে 3,000 টাকা বাড়বে। রিসিভেবল কমবে 3,000। রিসিভেবল কমবে। রিসিভেবল 10,000 ছিল, কমবে। এখান থেকে 3,000 কম পাবো। রিসিভেবল তো 10,000 ছিল, এখানে 10,000 থেকে 3,000 কমে যাবে। 10,000 থেকে 3,000 কমে যাবে। বাট ম্যাডাম বলেছেন যে এটা ক্যাপিটালে বাড়বে। ম্যাডাম কেন বলেছেন সেটার মধ্যে আমি আসি। ম্যাডামের কনসেপ্টটা কোথায় নিয়েছে, যে আমার তো এটা আসলে, এটা তো আমার আয়, সো এটা তো ক্যাপিটালে ইনকাম আকারে বাড়ার কথা। ম্যাডাম, আমরা এই 3,000-এর হিসাব করছি এই 17,000-এর সাথে, কিন্তু দুঃখ এই 17,000-এর সাথে। এই 17,000-এর মধ্যে আমার 10,000 বাকি ছিল। আমি এই জন্যই বলছি লিগ্যাসিটা মেনটেন করতে হবে। যখন এই 17,000 টাকা আমি ইনকাম করেছিলাম, দেখেন এই 17,000 কিন্তু আমি অটোমেটিক্যালি ক্যাপিটালে যোগ করেছিলাম। সো এই 17,000-এর সাথে 3,000-এর এখন কিন্তু কোনো সম্পর্ক নাই। 3,000 সম্পর্ক ক্রিয়েট করেছে 17,000-এর মধ্যে যতটুকু অ্যাকাউন্ট রিসিভেবল ছিল সেইটার সাথে। এজন্য এই 3,000 এইদিকে বাড়ার পরেও ক্যাপিটালে আমি আর বাড়াই নাই, কারণ এই 3,000-এর মাদার 17,500 কিন্তু আমি অলরেডি ক্যাপিটালে বাড়ানো আছে আমার। বুঝতে পেরেছেন? রিসিভেবলটা কমে যাবে 3,000। রিসিভেবলটা কমে যাবে 3,000। November 15, Mr. Jack withdraw 2,000 টাকা ক্যাশ ফ্রম দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল পারপাস। কি হবে ঘটনাটা? ক্যাশ কমে যাবে 2,000 আর ক্যাপিটাল কমে যাবে 2,000। ভেরি গুড। ক্যাশ ক্যাশ কমবে 2,000, ক্যাপিটাল কমবে 2,000, কারণ উইথড্র ক্যাপিটাল থেকে সব সময় মাইনাস হয়। সো ক্যাপিটাল কমিয়েছি 2,000, উইথড্র ক্যাপিটাল কমিয়েছি 2,000, ক্যাশও কমিয়েছি 2,000। তারপরে হচ্ছে 16 তারিখ, পারচেস এডিশনাল অফিস সাপ্লাই টাকা 20,000 অন অ্যাকাউন্ট। এই এন্ট্রি আমি পারি, আমি আর দেখবো না, হুবহু আগের এন্ট্রির মতো। তাহলে অফিস সাপ্লাই বাড়বে, অ্যাসেট বাড়বে 20,000, সাপ্লাই আকারে বাড়বে অন অ্যাকাউন্টে, মানে আমি ধারে কিনেছি, তার মানে অ্যাকাউন্ট পেয়েবলটা আমার বাড়বে। সো একদিকে এন্ট্রি হবে 20,000 অফিস ইকুইপমেন্টে প্লাস হবে, আর আরেক দিকে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবলে প্লাস হবে। 20 তারিখ, পেমেন্ট অফ অন অ্যাকাউন্ট পেয়েবল 20,000 অন সাপ্লাইস পারপাস। এই দিন যেই টাকা নগদ টাকা কিনেছিলাম, আমি যেটা বাকিতে কিনেছিলাম, সেই টাকাটা আমি পরিশোধ করে দিলাম, পেমেন্ট করে দিলাম। তাহলে পেমেন্ট করে দিলে ক্যাশ চলে যাবে 20,000, আর আমার যে 20,000 ঋণ ছিল সেই ঋণটাও মাইনাস হয়ে যাবে। দেখেন পেয়েবল কি কমে যাবে পরিমাণ সিকোয়েন্স, 20,000। একদম সিকোয়েন্স ট্রানজেকশন। তারপরে আমরা আপাতত এটা এই 3 ওয়ার্ডটা বাদ দিলাম আমি, হ্যাঁ, এটা আমি 1 ওয়ার্ডটা দিলাম, 1। আপাতত আমরা 1 দিয়ে করি। 1 মান্থ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনকার্ড অ্যান্ড পেইড টাকা এত ফর 1 মান্থ প্রিমিয়াম। আমার 1 মাসের ইন্স্যুরেন্স খরচটা আমার উপর ইনকার্ড হয়েছে, এবং আমি এটার এগেনস্টে 10,000 টাকা পে করেছি। সো 1 মাসের ইন্স্যুরেন্সটা আমার উপর ইনকার্ড হয়েছে, এবং আমি 10,000 টাকা পে করেছি। সো 10,000 টাকা পে করেছি মানে ডেফিনেটলি আমার ইনকাম কমে যাবে 10,000, ইনকাম ক্যাশ কমেছে 10,000। আর এই ইনকামটা হচ্ছে আমার প্রিপেইড ইন্স্যুরেন্স আকারে আমার অ্যাসেট বাড়বে, 10,000। 10,000 অ্যাসেট বাড়বে। অনেকেই আপনার মাথায় কাজ করতে পারে যে ভাইয়া ইন্স্যুরেন্স খরচ করলাম আমি, এটাকে আপনি অ্যাসেট আকারে দেখাচ্ছেন কেন? আমাদের অনেকেরই গাড়ি আছে, তাই না? ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেই না আমরা? ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়ার সাথে সারাটা বছর আমাদের মনের ভিতরে একটা কনফিডেন্স কাজ করে, সাহস কাজ করে, যে আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমি সাপোর্ট নিতে পারবো। ইন্স্যুরেন্স কোম্পানি উইল রিক্লেম মাই ফান্ড, অথবা সে আমাকে ফান্ড দিয়ে দিবে। তাহলে এই যে ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি যে টাকাটা দিচ্ছি, সেটা আমার আসলে, আমরা অ্যাসেটের ডেফিনেশনে পড়ে আসছিলাম যে ইন ফিউচারে যেটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়। সো এটা তো আমার ভিতরে আসলে ট্রাস্ট ক্রিয়েট করছে যে ইন ফিউচারে আমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবে। সো এই ইন্স্যুরেন্স কোম্পানিতে যে টাকাটা আমি ব্যয় করি, সেইটা আমার আসলে
অ্যাসেট আকারে আমার কাছে রিটার্ন করে ধরা দেয়। এই জন্য আমি এটাকে প্রিপেইড ইন্স্যুরেন্স নামক অ্যাসেটের ঘরে 10,000 টাকা বাড়িয়েছি। কারো কোনো কনফিউশন আছে? ডিপিএস বা এফডিআর এটাও কি অ্যাসেটের মধ্যে পড়ে না? হ্যাঁ, কেন অ্যাসেটের মধ্যে পড়ে সেটা আমরা বলেছি। আছে, আমার ক্যাশ চলে গেছে, প্রিপেইড ইন্স্যুরেন্স। দেখেন আমি কিন্তু এই 10,000 টাকা আমার ইন্স্যুরেন্স বিল আসছে, আমি খরচ করেছি, 10,000 টাকা তাদেরকে দিয়ে দিয়েছি। বাট আমি কি কোনো ক্লেম করেছি? আমি এখনো কোনো ক্লেম করি নাই। আমি সামনের 1 বছর যতটুকু মেয়াদ আছে এর মধ্যে কোনো ঝামেলা হলে আমি ফান্ডটা পেতে পেতে পারি, ক্লেমটা পেতে নিতে পারি। পারবো। এই জন্য এইটাকে আমি মানে ভবিষ্যতে সাপোর্টের জন্য এখন পেমেন্ট দিয়েছি। এই জন্যই এটাকে প্রি কথাটা ব্যবহার করা হয়, প্রিপেইড ইন্স্যুরেন্স ব্যবহার করা হয়। ওরা হচ্ছে অগ্রিম সম্পদ। রাইট। সো নেক্সট, তারপরে হচ্ছে 24 তারিখ, borrowed 50,000 from X bank and signed a note payable। কথাটা খুব সিম্পল, একটু তবে নতুন কথা। সেটা হচ্ছে আমি কোন একটা ব্যাংক থেকে, কম্পিউটার হোম কোন একটা ব্যাংক থেকে 50,000 টাকার একটা নোট পেয়েবল নিয়েছে, মানে একটা আন্ডারটেকিং দিয়ে 50,000 টাকার ধার নিয়েছে। এই ধারটার স্পেশাল নাম নোট পেয়েবল। সব সময় কোনো লাইনে যদি থাকে ক্লিয়ার বলা থাকে এটা নোট পেয়েবল। সো এখানে ক্লিয়ার বলা আছে এই 50,000 টাকা নোট পেয়েবল আকারে কম্পিউটার হোম নিয়েছে। সো নোট পেয়েবল একটা লাইবিলিটি, আর ও হচ্ছে এক্স ব্যাংক থেকে ধার করেছে, আপনার 50,000 টাকা ক্যাশ আসছে, নোট পেয়েবল নামক পেয়েবলটাও 50,000 টাকা বাড়বে। সো ক্যাশ বাড়বে 50,000 আর নোট পেয়েবল বাড়বে 50,000। পরের তারিখে পেইড নোট পেয়েবল, পরের দিন আবার ফেরত দিয়ে দিয়েছে। তাহলে ফেরত দিয়ে দিলে কি হবে? ব্যাংক থেকে 50,000 টাকা মাইনাস হয়ে যাবে, আর ওই যে নোট পেয়েবল যেটা আগে প্লাস ছিল সেটাও মাইনাস হয়ে যাবে। এই সকল এন্ট্রিগুলি কমপ্লিট হওয়ার পরে আমরা এগুলি সব প্লাস মাইনাসের পরে এগুলি যোগ করব। সব প্লাসগুলি করে সবগুলি মাইনাসগুলি বিয়োগ করলে 1,08,000। অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস মাইনাস করলে এটা, সাপ্লায়ার প্লাস মাইনাস করলে এটা, ইকুইপমেন্ট প্লাস মাইনাস করলে এটা, প্রিপেড ইন্স্যুরেন্স প্লাস মাইনাস করে এটা, সব অ্যাসেটগুলি যোগ করলে অ্যামাউন্ট হয় 2,35,000। লাইবিলিটি এটা যোগ করলে এটা, ওনারশিপ নোট পেয়েবল এটা, ক্যাপিটাল এটা, সবগুলি যোগ করলে হয় 2,35,000। আমরা প্রথমে প্রশ্নে পড়ে আসছি অ্যাকাউন্টিং গোল্ডেন রুলস ইজ ইকুয়াল টু অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। সো অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি ম্যাথটা হয়েছে। সো এই ম্যাথের একটা মানে প্লাস পয়েন্ট, পরীক্ষার হলেই আপনি বুঝতে পারবেন আপনার ম্যাথটা হয়েছে কি হয় নাই। পরীক্ষার হলে যদি এদিকে 2,47,000 আসে, এদিকে 2,35,000 আসে, তাহলে মনে করবেন আপনার ডেটা এন্ট্রিতে কোনো জায়গায় ঝামেলা করেছেন, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস করেছেন, আবার রিচেক করে আসতে হবে। মানে পরীক্ষার হলে এটা মিলবেই, তখনই আপনি বুঝবেন যে দিস ওয়ান ইজ পারফেক্ট। কখনো কখনো অমিল থাকে, বাট এই অমিলটা আমরা আপনাদের পরীক্ষায় থাকবে না, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না। দ্যাটস অল অ্যাবাউট অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো পরের পার্টটুকু সোজা, পরের যে আমার ম্যাথের যে রিকোয়ারমেন্ট আছে পরের পার্টটা সোজা। এবার ম্যাডাম প্রথমে প্রশ্ন করেছিলেন যে আমি যদি একটা পার্ট হয় অন্য পার্ট হয় মিলে, বা আমরা যদি এই পার্ট করে আসি এটা যদি না মিলে, তাহলে পার্শিয়াল মার্কস দিবে কিনা। এবার আপনার কাছে আমি আবার রিপিট প্রশ্ন, আপনার কি মনে হয় যে এখানে 2,47,000 হয়েছে, এখানে 2,35,000 হয়েছে, মার্কস দেওয়া উচিত? উচিত না। বেসিক্যালি তো এমবিএ তে যখন করছি তখন তো মার্কস দিছে, এখন জিআইবিবি তে কি করবে জানি না, এই জন্যই তো জিজ্ঞেস করলাম। সব টপ ঠিক থাকলে কিছু থাকলে তো এমবিএ তে তো মার্কস পেতাম অ্যাকাউন্টিং পার্টে, এই জন্যই জানতে চাইলাম। আচ্ছা, এইখানে আসলে এখানেও পার্শিয়াল মার্কস হয়, এখানে পার্শিয়াল মার্কস হয়, তবে পার্শিয়াল মার্কসের ধরা বাঁধা কোনো নিয়ম নাই, এটা এক্সামিনারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এক্সামিনারের উপর ডিপেন্ড করে, পার্শিয়াল মার্কস হয়। ধরেন আপনি যদি 4টা এন্ট্রিতে, কারণ ওই উনি তো প্রশ্ন জানেন, উনি তো দেখলেই বুঝে এই জায়গায় ভুল করছেন, এটা কম গোল দাগ দিয়ে দিবে, এখানে গোল দাগ দিয়ে দিবে। তো একটা ম্যাথে 2টা গোল দাগ ভুল হয়েছে, ইট উইল ক্যারি 7 মার্কস অর 6 মার্কস। তখন তো আপনার 2-3 মার্কস এখানে দিলে অন্য এন্ট্রির কনসেপ্ট তো আপনার ঠিক আছে। তো সেই হিসাবে কিছু পার্শিয়াল মার্কস এখানে হয়। তবে যদি পার্শিয়াল মার্কস না দেয়, ইউ নেভার ক্লেম ফর দ্যাট মার্কস।
কারণ আপনার ওই যে গোল্ডেন রুলটা তো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন নাই, সেজন্য আচ্ছা যদি ভাইয়া, এখানে যে টোটালে 2,35,000 হলো, এখানে আমি প্রিপেড ইন্স্যুরেন্স প্লাস হলো ইকুইপমেন্ট, সাপ্লাই আর অ্যাকাউন্ট রিসিভেবল এই কয়েকটা কলাম যোগ প্লাস করে ক্যাশ, প্লাস ক্যাশ প্লাস ক্যাশ এই কয়েকটা কলাম যোগ করে আমার 2,35,000 অ্যাসেটের সাথে দিকে আমার, সবগুলি, হ্যাঁ আর হ্যাঁ এটাই জানতে, আর বাকিগুলো ওগুলো যোগ করে 2,35,000। লাইবিলিটির দিকে যেগুলো আছে সেগুলি। ওকে, বুঝতে পারছি। তাহলে প্রথম ম্যাথটা শেষ, এবার দ্বিতীয় ম্যাথ আমরা টান দিয়ে চলে যাব, 10 মিনিটে শেষ হবে পরের 4টা ভাইয়া ম্যাথ। হ্যাঁ সরি, আমি একটু একটা বিষয় একটু বোঝাচ্ছিল আমার। এই যে নভেম্বর 14 নম্বর যেটা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। এই 50,000 টাকা যে ব্যাংক থেকে বড় করছে, হ্যাঁ, মানে আমি তো অনেক বছর আগে দেখছি পড়ালেখা, আমি যখন জানি না চেঞ্জ হয়েছে কিনা এগুলো। But এটা তো আগে একটা ব্যাংক কলাম থাকতো, মানে টাকাটা আমরা দেখাইতাম ব্যাংকে, হ্যাঁ, বাট এখন আমরা দেখাচ্ছি সরাসরি ক্যাশে। আচ্ছা, ভেরি গুড তো কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। চেক, ব্যাংক, ক্যাশ, তিনটা এখন ইকুয়াল পজিশন দিয়ে দেখানো হয়, ঠিক আছে? চেক, ক্যাশ, ব্যাংক, সকল কিছুকে এখন ক্যাশে দেখানো হয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, হ্যাঁ আচ্ছা ওই যে ওনার্স ইকুইটি যেটা, সেটা যদি আমরা আমার ভেঙে ভেঙে দেখাই, সেটা কি ভালো হয় না? না, ওইটা ওনার সিকিউরিটি, মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনার সিকিউরিটিটাকে আপনি এক্সপেন্স এক ঘরে Drawing, রাখবেন, তারপরে ড্রয়িং এক ঘরে রাখবেন, তারপরে এটাকে এক ঘরে রাখবেন, এরকম? জি জি। না, ওইটা ভেঙে ভেঙে রাখলে এটা অনেক ঘর লম্বা হয়ে যাবে এবং এটা কমপ্লেক্সিটি ক্রিয়েট করবে আরো বেশি। আমরা তো ওনার সিকিউরিটি, আচ্ছা কারণ ওনার সিকিউরিটি তো ফর্মুলা দিয়ে আমাকে বলছে ক্যাপিটাল প্লাস রেভিনিউ, ওনার সিকিউরিটির ফর্মুলাই তো এটা, যে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ওনার সিকিউরিটি। সো যেহেতু ফর্মুলা ওইটা, আমি ওই ফর্মুলাটাকেই তো এখানে ইউটিলাইজ করেছি, সো নো ইস্যুস। আচ্ছা ভাইয়া, ওই অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে আমরা যে ট্যাবুলার ট্রানজাকশনটা করলাম, হ্যাঁ, এটা মিলিয়ে গেলেই তো আমাদের 2 নাম্বারটাও অ্যান্সার হয়ে যায়। অটোমেটেড সবগুলি মিলে যাবে। ব্যাক এন্ডিং, এটা কেউ যদি মিলাই ফেলতে পারেন তাহলে পরেরগুলো অটোমেটেড মিলে যাবে, কারণ পরেরটা দেখেন, এখন আপনি ধরেন ইজি কাজ, জি 2 নম্বরে বলেছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি, এটা অলরেডি দেখেছি। অ্যাসেট 2,35,000, লাইবিলিটি, লাইবিলিটির ঘরে যে যে মানগুলি আছে সেগুলি যোগ করলে এখানে 2,35,000 হয়ে যায়। সো অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। 2 নম্বর ম্যাথ শেষ। 3 নম্বর বলেছে প্রিপেড কোম্পানি ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট সবসময় কি হয়, ইনকাম এবং এক্সপেন্স আসে। সো এই স্টেপগুলির মধ্যে যেটা যেটা ইনকাম সেগুলি ইনকাম, এবং যেটা যেটা এক্সপেন্স সেগুলিকে আমরা নিয়ে নিলেই ম্যাথ হয়ে যাবে। আমরা এই জন্য এই যে নোটেশন দিকে খেয়াল করুন, এটা ইনভেস্টমেন্ট, ইনকাম এক্সপেন্স কিছু না, ইকুইপমেন্ট ইনকাম এক্সপেন্স কিছু না, এইটা না। এই যে সার্ভিস রেভিনিউ, এটা ইনকাম, এটা এক্সপেন্স, এটা আবার ইনকাম, এগুলি এক্সপেন্স, এগুলি কোনো ইনকাম এক্সপেন্স কিছু নেই। সো যত জায়গায় এখানে ইনকাম লেখা আছে সেইগুলিকে যোগ করব, যত জায়গায় এক্সপেন্স লেখা আছে সেগুলিকে মাইনাস করে শিটটা তৈরি করলে হয়ে যাবে। দেখেন, দ্য কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য এন্ড অফ দ্য নভেম্বর, সার্ভিস রেভিনিউ ইনকাম করেছে 22,000 টাকা, আর হচ্ছে তাহলে আর আরেকটা সার্ভিস রেভিনিউ দুইটা, 17,500, একটা 22,000, 39,500 রেভিনিউ আকারে। এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স দিয়েছে 9,000, রেন্ট এক্সপেন্স 6,000, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 5,000, ইউটিলিটি এক্সপেন্স 2,500, সব মিলে 22,500। নেট ইনকাম হচ্ছে, যেহেতু রেভিনিউ বেশি, টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে 17,500 এই কোম্পানির পজিটিভ ইনকাম। নেক্সট ওনার সিকিউরিটির স্টেটমেন্ট, এটা ভেরি ভেরি ভাই এখানে ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন ছিল। জি হ্যালো, বলেন, ভাইয়া বলেন, হ্যাঁ শুনছি। আমরা কিন্তু এটা কিন্তু ওই জার্নালে যে ইকুয়েশন করলাম তখন কিন্তু এই যে একসাথে 17,000 টাকা লিখছিলাম, হ্যাঁ। হুম এটা কি আমরা যদি একসাথে এক্সপেন্সটা লিখি তাহলে এটা কি ভেঙে ভেঙে না দিয়ে যদি টোটালটা কিভাবে লেখা যায়? কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন এখানে ভেঙে ভেঙে লিখছেন, এইখানে ভেঙে ভেঙে লিখবেন তাও হয়, 3টা ঘর লিখবেন তাও হয়, কোনো সমস্যা নেই, অথবা প্লাস 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 দিয়ে লিখবেন, কোনো সমস্যা নাই। আবার আপনি না যদি আমি তো মনে করেন, মনে করেন না, আমরা যে রেন্ট, স্যালারি, ইউটিলিটিস এইটা যে রিমার্কে লিখলাম, ওইখানে যদি মনে না থাকলো সেক্ষেত্রে আমি 17,500 টাকা দিয়ে লিখে দিই এক্সপেন্স, তাও অ্যাকসেপ্ট হবে? তাও হবে, কোনো সমস্যা নেই, ভুল না এটা। এবং এটার জন্য নাম্বারও কমবে না। আপনি যদি মনে করেন এটাকে একত্রে লিখবেন, এখানেও একত্রে লিখবেন, লেখেন।
এখানে আলাদা করে লিখবেন, এখানে আলাদা করে লিখবেন, লেখেন, এখানে আলাদা, এখানে একত্রে লেখেন, এখানে একত্রে ওখানে আলাদা লেখেন, কোনো সমস্যা নেই, অ্যামাউন্ট মিললেই হবে। তবে নোটেশনটা ঠিক থাকতে হবে যে এখানে আপনি কোন কোন জিনিসকে অ্যাড করছেন। টোটাল এক্সপেন্স দিয়ে দিব, টোটাল এক্সপেন্স 17,500 টাইপ হয়ে গেল। হ্যাঁ, দিয়ে দেন, ওকে, কোনো সমস্যা নাই। থ্যাংক ওকে, নেক্সট, ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি আমার খুব পছন্দ, মানে এই স্টেটমেন্ট আমার খুব পছন্দ। ওনার সিকিউরিটির স্টেটমেন্টের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কোম্পানির যত নেট ইনকাম থাকবে সেটা কোম্পানির আয়, আমরা আগে পড়ে আসছি। সো কোম্পানি শুরুতে যে ক্যাপিটালটা দিবে, তারপরে ইনকাম স্টেটমেন্ট থেকে তার যদি কোনো নেট ইনকাম থাকে সেটা যোগ হবে, কোম্পানি যদি কোনো ড্রয়িং নেয় সেটা মাইনাস করে দিব। সো আমার এই ম্যাথে কোম্পানি ড্রয়িং নিয়েছে 2,000, আর কোম্পানি একদম স্টার্টিং এ 2 লাখ টাকা দিয়ে বিজনেস করে শুরু করেছে, মানে ইনভেস্টমেন্ট করেছে, সো 2 লাখ। এটার সাথে অ্যাড হবে নেট ইনকাম, এই জায়গাটা থেকে যে ইনকাম করে আসছে সেটা অ্যাড হলো, আর তার ড্রয়িং ছিল 2,000, সেটা মাইনাস করার পর 2,15,000 হলো কোম্পানির ওনার সিকিউরিটি। এখন আমার প্রশ্ন, অনেক সময় তো এরকম হতে পারে যে এই রেভিনিউ হয়েছে 39,000, আর ধরেন এক্সপেন্স হয়েছে আরো অন্যান্য এক্সপেন্স মিলে 49,500, মানে নেট ইনকামের জায়গায় নেট লস হলো 10,000। তাহলে আমি এখানে কি করব? ওনার সিকিউরিটি কমে যাবে। বাদ যাবে ভাইয়া, নিট ইনকাম যেখানে অ্যাড আছে ওখানে মাইনাস হয়ে যাবে। রাইট, নেট ইনকাম যেটা আছে সেটা মাইনাস হয়ে যাবে, সেখানে হবে এখানে যেটা অ্যাড দেওয়া আছে। সো এই অ্যাড সাবজেক্ট টু ম্যাথ সিকোয়েন্স, এটা লেসও হতে পারে, তাই না? নেট লস হলে কিন্তু এটা মানে লেস হবে। সো ওখানে হবে 10 লাখ, লেস ইনকাম 10,000, আর ড্রয়িং নিলে তো সেটা আরো মাইনাস হবে, মানে 2 লাখ থেকে 10,000 গেলে 1,90,000, আরো 2 গেলে এটা হবে 1,88,000। সবাই তো ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? ওকে। নয়। এবার আমরা আসছি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মানে হচ্ছে, আমরা শুরুতে পড়ে আসছিলাম, যারা গত ক্লাস করেছেন সেখানে ইনকাম স্টেটমেন্টে কোন কোন 5টা উপাদানের মধ্যে ইনকাম এবং এক্সপেন্স আসে, আর ব্যালেন্স শিটে আসে হচ্ছে অ্যাসেট লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি আসে। সো আমরা ব্যালেন্স শিট করব, মানে কোম্পানির অ্যাসেট এবং লাইবিলিটি গুলিকে আমি আলাদা করব। সো অ্যাসেট এন্ড লাইবিলিটি অলমোস্ট আগে আমরা করে আসছি, ওই যে ইকুয়েশনাল যে শিট সেটাকে আমি আলাদা করলে মোটামুটি হয়ে যাবে। আমার এই কোম্পানির অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট, 2 ধরনের অ্যাসেট আছে। অ্যাসেটকে একটু ক্লাসিফাইড করতে হবে। কারেন্ট অ্যাসেট হচ্ছে যে সকল অ্যাসেটের ভ্যালুটা স্টেইন হয় 1 বছরের মধ্যে, আর লাইবিলিটি হচ্ছে, আর ফিক্সড অ্যাসেট হচ্ছে যেগুলি লম্বা সময়ের জন্য থাকে। সো অ্যাসেট আকারে আমি ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিমিয়াম, প্রিপেড ইন্স্যুরেন্স পেয়েছি, যোগ করেছি। ফিক্সড অ্যাসেট পেয়েছি, ইকুইপমেন্ট, অফিস সাপ্লাই, যোগ করেছি। টোটাল যোগফল হলো 2,35,000। লাইবিলিটি এবং ওনার সিকিউরিটির ক্ষেত্রে লাইবিলিটি দেখেছি আমি অ্যাকাউন্ট পেয়েবল 20,000, নোট পেয়েবল ছিল 50,000, আমার মিসিং 50,000, আর হচ্ছে কোম্পানির ওনার সিকিউরিটি আসছে 2,15,000। সো এগুলি হচ্ছে আমার লাইবিলিটি ছিল। সো এই লাইবিলিটিগুলিকে একত্রে যোগ করলে আমার অ্যামাউন্ট যারা দাঁড়ায় 2,35,000। নোট পেয়েবল আমার ঘর আছে, কিন্তু নোট পেয়েবল আসলে তো আমি পরিশোধ করে ফেলেছি, যার জন্য নোট পেয়েবল ব্যালেন্সে এসে কিন্তু জিরো হয়েছে, বাট ঘর ছিল বলে আমি এই ঘরটাকে এইখানে অ্যাড করেছি। সো টোটাল অ্যাসেট, টোটাল লাইবিলিটি। তবে এখানে একটা কথা বলে রাখি, দিস ইজ ক্লু ফর অল অফ ইউ। কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিটা সেগ্রিগেট করাটা একটু ট্রিকি আছে, অনেক সময় কারেন্ট অ্যাসেটের ঘরের অ্যামাউন্টটা কারেন্ট লাইবিলিটিতে চলে আসতে পারে। সো ইন দ্যাটস রিগার্ড আপনি যদি মনে করেন যে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি না ভাগ করে অ্যাসেট দিয়ে এই 5টাকে লিখে যোগফল এখানে দেন, আর লাইবিলিটির ক্ষেত্রে অ্যাকাউন্ট পেয়েবল আর ওনার সিকিউরিটি দিয়ে এখানে দেন, তাও ম্যাথ হবে এবং ফুল মার্কসই পাবে। ভেঙে দিলে এক্সামিনার বুঝবে ইউ নো ভেরি ওয়েল, আর যদি ভেঙে না দেন তাহলে মার্কস পাবেন, হয়তো এক্সামিনার চিন্তা করবে ও আমার একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। শর্টকাট সিস্টেম। সব সিস্টেমে আছে। সো দিস ওয়ান ইজ দ্য ম্যাথ। সো এখন আপনাদের কাজ আছে একটা, এই ম্যাথটা সবাই একটু ঠান্ডা মাথায় দেখবেন, চিন্তা করবেন। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে আমাদের শনিবারে। আমি জার্নাল লেজারের, ওই যে ভাইয়া একটু আগে যেটা বললেন, জার্নাল লেজার আমাদের সেকেন্ড ম্যাথ,
সেকেন্ড ম্যাথের শিটটা আমি শেয়ার করব আপনাদের সাথে কালকে, বা কালকে তো বৃহস্পতিবার, আমি শেয়ার করে দিব রাতে। প্রিন্ট থাকবে আপনাদের সবার কাছে। নেক্সট শনিবারে আমরা জার্নাল লেজারের ম্যাথটা করব, ওইটাও ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা ব্রড কোশ্চেনগুলো একটু পরে পড়ি, কারণ চ্যাপ্টারের সাথে আমাদের কিছু কোশ্চেন আমরা শেষ করে ফেলছি, মোটামুটি আইডিয়া জেনারেট করছি। ফাইনালি ম্যাথ 2-3টা চ্যাপ্টার শেষ হলে আমরা হচ্ছে পরে ব্রড কোশ্চেন এবং সিঙ্গেল পার্টটা কভার করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? বুঝতে অসুবিধা হয়েছে কোনো জায়গায়? এই ম্যাথটা স্যার আপনারা একটু প্র্যাকটিস করবেন, এটা ম্যাথটা একটু নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, না না দেখে করার চেষ্টা করবেন, ম্যাথের সাথে ম্যাচ করাবেন। স্যার জি। ব্যালেন্স শিটটা বুঝতে পারিনি। ব্যালেন্স শিটটা বুঝতে পারেন নাই? এই ব্যালেন্স শিট, আচ্ছা ব্যালেন্স হ্যাঁ স্যার, শিটে, এটা শুধু আচ্ছা আমি বলছি। ব্যালেন্স শিটে বলা হচ্ছে যে ব্যালেন্স শিটে আমরা কোন একটা কোম্পানির অ্যাসেট এবং লায়াবিলিটিটা দেখাবো। ব্যালেন্স হুম শিট হচ্ছে ইকুয়েশনের এই লাস্ট লাইনের সাজিয়ে লেখা, আর কিছু না। এই যে এই লাইনটাকে সাজিয়ে লেখাই হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে আমরা এখানে দেখেছি কি, অ্যাসেটের ঘরে ক্যাশ ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, সাপ্লাই ছিল, ইকুইপমেন্ট ছিল, প্রিপেড ইন্স্যুরেন্স ছিল। আমি অ্যাসেটের ঘরে এই সবগুলি যোগ করলে 2,35,000 দেখাবো, অ্যাসেটের ঘরে হয়ে গেল। লায়াবিলিটির ঘরে কি ছিল? অ্যাকাউন্ট পেয়েবল ছিল 20,000, আর ওনার্স ইকুইটির একদম সামারি আসছে 2,15,000। এই দুইটার যোগফল হচ্ছে 2,35,000। দেখেন, আমি টোটাল অ্যাসেটে আমার যেটা করেছি, আমি একটু এক্সট্রা করে ওই যে 5টা অ্যাসেট ছিল সেগুলিকে, কারেন্ট অ্যাসেটগুলিকে একটা পার্ট করেছি, ফিক্সড অ্যাসেটগুলিকে একটা পার্ট করেছি। এটা শুধু আমি করার মধ্যে করছি, আদারওয়াইজ ডেটা আমি ইকুয়েশনের লাস্ট লাইন থেকে নিছি। এখানে 3টার যোগফল 1,25,000, এখানে 2টার যোগফল 1,10,000, যোগফল টোটাল অ্যাসেট হলো 2,35,000। এবার আসছি লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটিতে। লায়াবিলিটিতে অ্যাকাউন্ট পেয়েবলের ঘরে আমার এখানে 20,000 ছিল, সেই 20,000 লিখেছি। তারপরে হচ্ছে নোট পেয়েবল কিছু ছিল না, এটা ব্ল্যাঙ্ক। ওনার্স ইকুইটি হচ্ছে 2,15,000, ওনার্স ইকুইটির অ্যামাউন্টটা এই যে 2,15,000 আগের স্টেটমেন্ট থেকে নিয়েছি। যোগ করলে এখানেও 2,35,000 হলো। সো অ্যাসেটও 2,35,000, লায়াবিলিটিও 2,35,000। স্যার ইকুয়েশনের সামেশন গুলাই হচ্ছে ব্যালেন্স শিট। রাইট। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি স্যার বুঝতে পারছি যে আলাদা আলাদা ডিজিট গুলো সংখ্যাগুলো কোত্থেকে আসলো, এখন বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল, আমি যদি ম্যাথ গুলো ইংলিশে করি এবং থিওরিটা বাংলা দিয়ে, এরকম মানে কম্বিনেশন কি করা যায়? আচ্ছা, আমাদের যে ক্লাসগুলি নর্মালি, আমার একটু নর্মাল ইনস্ট্রাকশন হচ্ছে, আপনার যদি যদি কোনো প্রোডাক্ট যদি কোনো যদি যদি কোনো প্রোডাক্ট এমন থাকে যে আমি কোনো ক্লাস, আগের ক্লাস নেই, তাহলে পরের ক্লাসে আসলে আপনি যদি লাইভ ক্লাসে জয়েন করতে না পারেন, তাহলে রেকর্ডিংটা শুনে পরের ক্লাসটা জয়েন করবেন। যদি রেকর্ডিংটা না শুনে জয়েন করেন, তাহলে পরের ক্লাসটা আপনি ইন্টারেস্ট পাবেন না। আমি কিন্তু কেউ একজন যদি কেউ সিকোয়েন্স মেনটেন করে আমার যে কোনো সাবজেক্টের ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত ক্লাস করে, আমি গ্যারান্টি দিব উনি পাস করবে। আইদার রেকর্ডিং অথবা মানে লাইভ ক্লাস, মানে ম্যান্ডেটরি না আপনি লাইভ ক্লাসই থাকতে হবে। আপনার তো অ্যাক্সিডেন্ট হতে পারে, বাট আপনার আগের ক্লাসটা শুনতে হবে। আমি একটা ক্লাস আপনাকে দিয়েছি, আপনি ওটা শুনে পরের ক্লাসে জয়েন করবেন। এখন আপনি লাইভ ক্লাসে জয়েন করতে পারেন নাই, আপনার হাতে কিন্তু 5 দিন সময় থাকে। আপনি রাস্তা দিয়ে আসতে, অফিসে গিয়ে, বাসায় ঘুমানোর আগে 15-20 মিনিট 1 ঘন্টা করে শুনলেই কিন্তু শেষ হয়ে যায় একটা। এবং একটা রেকর্ডিং শুনলে পরের ক্লাসে আপনার জন্য অত চাপ হবে না, দেখবেন যে আপনি অটোমেটেড বুঝতে পারেন। কারণ আমার মতো সোজা অ্যাকাউন্টিং কেউ পড়াবে না, এত মানে খুঁটিনাটি ধরে ধরে কেউ পড়াবে না। আর আপনারা সবাই বোনাফাইড যে পরিমাণ ব্রিলিয়ান্ট, মানে আপনারা অনেকগুলি মানে কম্পিটিটিভ এক্সাম শেষ করে তারপরে এখানে আসেন, সো আপনারা মানে ডেফিনেটলি জেনুইন ব্রিলিয়েন্ট। শুধুমাত্র এখন অফিসের কাজ, বাসার প্রেশার ইত্যাদির কারণে একটা সিকোয়েন্স দরকার, কি কি পড়তে হবে এটা গোছানোর জন্য আমার কাছে আসা, এর বেশি কিন্তু কিচ্ছু না। কারণ আপনারা এর চেয়ে ভালো ভালো বড় বড় কোর্স, এক্সাম সব কভার করে আপনারা এখন আপনাদের পজিশনে আছেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান। জাস্ট একটু যদি নেগলিজেন্সিটা আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমাদের কিন্তু মানে পাস করাটা খুবই ইজিয়ার।
আচ্ছা, আমাদের প্রশ্ন ছিল যদি ম্যাথগুলি আমরা ইংরেজি দেই, ম্যাথগুলি যদি আমরা ইংরেজিতে দেই, তাহলে বাংলাটা আর কোয়েশ্চেনগুলি যদি বাংলা দেই, তাহলে কোনো সমস্যা আছে কিনা। এইটা সম্ভবত আমি যদি ভুল না করি, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, এবং সেই ক্লাসে আমরা যখন আলোচনা করি তখন আমরা এটা আবার একদম কোয়েশ্চেন ধরে আলোচনা করেছি, হোয়াই এটা করা যাবে, মানে এটা করলে অসুবিধা নাই কেন, এটার পিছনে আমরা যুক্তিও দেখিয়েছি। আমি আবার একটু বলছি যে সেটা হচ্ছে, দেখেন আমরা যখন কোয়েশ্চেন দেখি বোর্ডে, আপনাদের যখন কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনটা কিন্তু ইংরেজি অংশটা একদম ইংরেজি থাকে। দেখেন সব পুরো ইংরেজি, ইংরেজি এবং বাংলা, ইংরেজি ইংরেজি। এবার যখন এই কোয়েশ্চেনটা বাংলাতে কনভার্ট করে, হ্যাঁ, যখন বাংলাতে আসে, ইংরেজি কোয়েশ্চেনটা যখন বাংলাতে আসে, তখন বাংলাতে ওরা শুধুমাত্র, দেখেন এটা হচ্ছিল ইংরেজি প্রশ্ন, লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, পুরো ইংরেজি প্রশ্ন। বাংলা পার্টে এসে ওরা বলছে 1 নম্বর প্রশ্নগুলি ডিটেইল, ম্যাথের মধ্যে আসছে ইংরেজি অংশ দেখুন। দেখেন ম্যাথ বলছে ইংরেজি অংশ দেখুন, ইংরেজি অংশ দেখুন। তাহলে আপনি যদি বাংলা পরীক্ষা দেন, ধরেন এটা আপনি বাংলা অ্যান্সার করলেন, কারণ এটা বাংলা প্রশ্ন। এটা বলছে ইংরেজি অংশ দেখুন, ইংরেজি অংশ দেখলে তো ইংরেজি ল্যাঙ্গুয়েজ, তাহলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ আপনি ম্যাথ করলে তো কোনো সমস্যা নাই। যুক্তিটা আমাকে এটাই বলে, ক্লিয়ার। ইংরেজি অংশ দেখুন মানে আমি ম্যাথ করবো ইংরেজি অংশ দেখে, তাহলে ম্যাথ ইংরেজি অংশ যদি করে দেখি, তাহলে এগুলি যেহেতু 25,000 এরকম লিখছে, আমার এই ইংরেজিতে লিখতে হবে, এটা বাংলা লেখার কোনো সুযোগ নাই, এবং এটার ভিতরে যত রাইটিং আছে সকল কিছু আমি ইংরেজিতে লিখব। মানে বেসিক অ্যাকাউন্টিং ম্যাথের কোনো ম্যাথই আপনাকে বাংলা করতে হবে না, সব ম্যাথই ইংরেজি করতে হবে। এবং দেখবেন যে আমরাও কোনো বাংলা ম্যাথ শিট শেয়ার করব না, সব ইংরেজি ম্যাথ শিট, কারণ বাংলা শেয়ার করে লাভ নাই তো, আপনি কোনো বাংলা এন্ট্রি ওখানে পাবেন না। বাট কোয়েশ্চেনগুলি আপনি বাংলা লিখতে পারবেন। প্যাটার্ন আমাকে এটা সাপোর্ট করেছে, সো এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার কোনো সুযোগ নাই। ক্লিয়ার প্রশ্ন যিনি করেছেন? ইয়েস, ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, তাহলে আমরা শেষ করব। নেক্সট ডে আমাদের জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, সেটাও আবার মানে মারাত্মক ইন্টারেস্টিং একটা ম্যাথ। আপনি যদি কনসেপ্ট বুঝেন, দেখবেন যে সেইটাও খুব ভালো লাগে একটা ম্যাথ, এবং ওখানে ফর্মুলার কিছু ইস্যু আছে, সেগুলি নিয়ে আমরা নেক্সট ডে আলোচনা করব, নেক্সট স্যাটারডে। থ্যাংক ইউ সো মাচ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। রেকর্ডিংটা দিয়ে দিব আমি ক্লাসে রাতে। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার।